রাইট, সো আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার 3 নিয়ে কথাবার্তা বলবো আর কি। চ্যাপ্টার 3 এর সম্পূর্ণটা সিলেবাসে থাকবে না, মিড টার্মে জাস্ট ছোট্ট একটা পার্ট থাকবে। আই ট্রিপল ফ্লোটিং পয়েন্ট কনভার্সন এন্ড অল এইগুলো আর কি। সো এগুলো বেশ ইজিয়ার আর কি, এন্ড মিড টার্মে এই জায়গা থেকে তুমি একটু বেশ ভালো অ্যামাউন্টের মার্কস তুলতে পারবা। সো আজকের লেকচারটা একটু ভালো করে শুনিও আর কি। অলরাইট, সো প্রথমে আসি যে চ্যাপ্টার 1-এ আমরা কি কি একটু পড়লাম। চ্যাপ্টার 1-এ হচ্ছে আমরা পড়লাম তোমার একটা প্রোগ্রাম বা ইনস্ট্রাকশন সেটের পারফরমেন্স কিভাবে অ্যানালাইসিস করতে হয়, বেশ কিছু ডিজাইন প্রিন্সিপাল। তারপরে চ্যাপ্টার 2-তে এসে আমরা একটা ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার নিয়ে পড়ালেখা শুরু করলাম, সেটার নাম হচ্ছে রিস্ক 5। তো রিস্ক 5 এর যেই যেই ইনস্ট্রাকশন গুলো সম্পর্কে আমরা চ্যাপ্টার 2-তে পড়লাম, ওই সবগুলোই ছিল হচ্ছে আমাদের ইন্টিজার ইনস্ট্রাকশনস। মানে কখনো কিন্তু তুমি দেখো না যে কোনো একটা ইনস্ট্রাকশন ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিয়ে কাজ করতেছে। সো দ্যাট রেইজেস আ কোয়েশ্চেন যে অ্যাকচুয়ালি ফ্লোটিং পয়েন্ট নাম্বার গুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করতেছি। এই কোয়েশ্চেনের আনসারটা তুমি চ্যাপ্টার 3-তে পাবা। যে চ্যাপ্টার 3-তে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ফ্লোটিং পয়েন্ট নাম্বার গুলোকে কিভাবে একটা রেজিস্টারে স্টোর করে, হোয়াট ইজ দ্য ফরম্যাট, এই ডিটেলস গুলো নিয়ে কথাবার্তা বলবো। কেউ কিছু বললা? আচ্ছা, সো প্রথম পয়েন্টে আসি। ফ্লোটিং পয়েন্ট নাম্বার গুলোকে আমরা যে কাজটা করি, লেটস সে উই হ্যাভ আ ফ্লোটিং পয়েন্ট নাম্বার 1.100 টাইমস 2 টু দি পাওয়ার 5। এই নাম্বারটাকে আমি IEEE 754 নামে আমার একটা ফরম্যাট আছে। IEEE 754, যারা সিএসসি 331 করছো, সরি 330 করছো, তাদের অলরেডি এটার সাথে ফ্যামিলিয়ারাইজ থাকার কথা। সো এই নাম্বারটাকে আমরা এই IEEE 754 ফরম্যাটের থ্রুতে পাস করব। যেই আনসারটা পাবো সেই আনসারটাকে হচ্ছে আমরা রেজিস্টারে স্টোর করতে যাব। সো রেজিস্টারে এই নাম্বারটা ডাইরেক্টলি স্টোর থাকে না, থাকে হচ্ছে IEEE 754 ফরম্যাটের একটা নাম্বার স্টোর করা থাকে। সো এখন আসো, আমাদের যে রেজিস্টার ফাইলটা ছিল, আমরা বলছিলাম যে আমাদের কাছে 32টা রেজিস্টার আছে, এক একটার সাইজ হচ্ছে 64 বিট করে। ইন্টিজারের জন্য এরকম একটা রেজিস্টার ফাইল আছে। ফ্লোটিং পয়েন্ট নাম্বার গুলো হ্যান্ডেল করার জন্য আরো একটা রেজিস্টার ফাইল আছে, যেটার সাইজ এগেইন 64 বিটস এক একটা রেজিস্টারের। এন্ড উই হ্যাভ টোটাল 32 ফ্লোটিং পয়েন্ট রেজিস্টার্স। ইন্টিজার রেজিস্টার গুলোকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, X0 থেকে X31, এক্স দিয়ে নাম্বারিং করি। ওই সেম ভাবে ফ্লোটিং পয়েন্ট রেজিস্টার গুলোকে আমরা F0 থেকে F31, এফ ইজ দ্য সিম্বল টু রিপ্রেজেন্ট আ ফ্লোটিং পয়েন্ট রেজিস্টার। এটা জাস্ট বেসিক, এটা আমাদের মিডের পড়া লাগবে, বাট ইউ শুড নো আর কি, যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। অলরাইট, এখন আসো আমরা একটু এই IEEE 754 রিপ্রেজেন্টেশনটা এক্সপ্লোর করি, বাট এই ফ্লোটা যেন মাথায় থাকে, তাইলে তুমি মানে পরের জিনিসপত্রগুলো মেক সেন্স করতে পারবা, আদারওয়াইজ মাথায় আসবে না। সো ফ্র্যাকশন নাম্বার বা ফ্লোটিং পয়েন্ট নাম্বার IEEE 754 ফরম্যাটে কনভার্ট করি, যে আনসারটা পেলাম সেই আনসারটাকে রেজিস্টারে স্টোর করি। দ্যাটস ইট। আচ্ছা, এখন আসো আমরা একটু কিছু জিনিসপত্র দেখি। সো লেটস সে এইটা একটা নাম্বার, ফ্র্যাকশনাল নাম্বার বা সাইন্টিফিক নাম্বার যাই বলো না কেন, এই পার্টটাকে আমরা বলে থাকি কোএফিসিয়েন্ট, সম্পূর্ণ পার্টটাকে। আর এটাকে যদি আবার ভাঙি আমি, এই পার্টটা আসে হচ্ছে তোমার ইন্টিজার পার্ট, আর 0.5 যে পার্টটা, এই পার্টটা আসে হচ্ছে তোমার ফ্র্যাকশন পার্ট। তারপরে এই 10টা হচ্ছে বেস, মানে এই নাম্বারটা ডেসিমালে ছিল তাই ওর বেস। এন্ড এই 6 যে ভ্যালুটা, এটাকে আমরা বলে থাকি হচ্ছে এক্সপোনেন্ট ফিল্ড। সো তুমি যদি খেয়াল করে থাকো, এই যে নাম্বার গুলো আছে, এই নাম্বার গুলার বেশ কয়েকটা ফিচার আছে। সো একটা ফিচার থাকে নাম্বারটা কি পজিটিভ না নেগেটিভ, তারপরে থাকে হচ্ছে ইন্টিজার পার্ট, তারপরে থাকতেছে হচ্ছে ফ্লোটিং পার্ট, তারপরে থাকতেছে হচ্ছে তোমার বেস, তারপরে হচ্ছে থাকতেছে এক্সপোনেন্ট। সো এই নাম্বারটাকে যদি আমি কোথাও স্টোর করতে চাই, এই কয়েকটা ইনফরমেশন সামহাও আমার স্টোর করা লাগবে, সো দ্যাট আমি নাম্বারটাকে আবার রিকনস্ট্রাক্ট করতে পারি। জাস্ট বেসিক একদম। এখন আসো, এখানে আমি টোটাল 5টা নাম্বার লিখে রাখছি। এই 5টা নাম্বারকে আমি টোটাল দুইটা ক্যাটাগরিতে ভাগ করছি। এই দুইটা নাম্বারকে আমি বলতেছি নর্মালাইজড নাম্বার, এই 3টা নাম্বারকে বলতেছি নট নর্মালাইজড নাম্বার। কেউ কি একটু প্যাটার্নটা দেখে আমাকে বলতে পারবা যে কেন এই প্রথম দুইটাকে নর্মালাইজ বলতেছে আর নিচের তিনটাকে নট নর্মালাইজড? এনিওয়ান? কেউ বলতে পারবা? ডেসিমালের পরে, মানে ডেসিমালের আগে একটা নাম্বার আছে, আর দ্যাটস আচ্ছা,
সো আমরা একটু প্যাটার্ন অ্যানালাইসিস করি, মানে সামনে তো মেশিন লার্নিং এর বিভিন্ন কোর্সের হাবিজাবি করবা, সো সিম্পল প্যাটার্ন অ্যানালাইসিস। এই দুইটা নাম্বারের মধ্যে আমি যে ফিচারটা দেখলাম, দশমিকের লেফটে উই হ্যাভ ওয়ান ডিজিট, কারেক্ট। বাট তুমি যদি খেয়াল করো এই লজিকটা এটার ক্ষেত্রে তো খাটে। দশমিকের পরে হচ্ছে তোমার একটা মানে দশমিকের লেফটে উই হ্যাভ ওয়ান ডিজিট। তাইলে তুমি যদি খেয়াল করো নতুন আরেকটা পয়েন্ট অ্যাড করা যায় যে দশমিকের লেফটে যে ডিজিটটা আছে দ্যাট ইজ আ নন জিরো ডিজিট। সো নর্মালাইজড নাম্বার, একটা নাম্বার কখন নর্মালাইজড হবে, যখন ফ্লোটিং পয়েন্টের লেফটে দেয়ার উইল বি অনলি ওয়ান ডিজিট অ্যান্ড দ্যাট ডিজিট ইজ আ নন জিরো ডিজিট। সো লেটস সে এটা আমরা ডেসিমালে কাজ করতেছিলাম, ডেসিমালে নন জিরো ডিজিট হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত। সো লেটস সে এখানে 1 থেকে 9 এর যে কোনো একটা নাম্বার থাকবে, তারপরে তোমার হচ্ছে ডেসিমাল পয়েন্ট, ফ্র্যাকশনে যত ইচ্ছা তত নাম্বার থাকতে পারে, 10 টু দি পাওয়ার যা ইচ্ছা তাই থাকতে পারে। সো এই জিনিসটা বোঝা গেল কিনা নর্মালাইজ নাম্বারের। সেম জিনিসটা তুমি যদি বাইনারিতে ট্রাই করো। সো বাইনারি পয়েন্ট, বাইনারি পয়েন্টের লেফটে একটা নন জিরো ডিজিট থাকবে। বাইনারিতে তোমার ডিজিটে আছে হচ্ছে দুইটা, 0 আর 1। তাহলে নন জিরো ডিজিট কি 1, তার মানে ডেফিনেটলি এই জায়গায় অলওয়েজ 1 থাকবে। এরপরে তোমার ফ্র্যাকশন পার্ট, বেজ হচ্ছে 2 আর এক্সপোনেন্ট হচ্ছে যা ইচ্ছা তাই থাকতে পারে। সো এই চ্যাপ্টারের জন্য একটা জিনিস মনে রাখবা, যখনই আমরা কোনো অ্যাপ্লিকেশন পারফর্ম মানে কোনো অপারেশন পারফর্ম করব, আমি প্রথমে মেক শিওর করব দ্যাট নাম্বার ইজ ইন বাইনারি। সেকেন্ড পয়েন্ট, দ্যাট নাম্বার ইজ আ নর্মালাইজড নাম্বার। ওকে, এই দুইটা জিনিস হচ্ছে আমার মেক শিওর করা লাগবে। আচ্ছা, এই পার্টটাতে একটু পরে আসতেছে, আগে একটু দেখে আসে একটা নাম্বারকে নর্মালাইজড কিভাবে করে বা না করে, মানে 2-3টা এক্সাম্পল দেখি আর কি। এটার ক্ষেত্রে একটু আসো। সো এখানে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা কি নর্মালাইজড নাম্বার? এই নাম্বারটা বাইনারিতে আছে সবাই। স্যার সিঙ্গেল ডিজিট থাকা লাগবে। হ্যাঁ কারেক্ট, সিঙ্গেল ডিজিট থাকা লাগবে। সো ডেফিনেটলি দিস ইজ নট আ নর্মালাইজড নাম্বার। এটাকে যদি নর্মালাইজ করতে চাই কি করা লাগবে, বাইনারি পয়েন্টটাকে এক ঘর বাম দিকে শিফট করা লাগবে। সো বাইনারি পয়েন্টটাকে যদি এক ঘর বাম দিকে শিফট করি তার মানে কি আমার এক্সপোনেন্টেও চেঞ্জ আসবে। সো এক্সপোনেন্টে হচ্ছে যেহেতু এক ঘর বাম দিকে শিফট করছি তাই এক্সপোনেন্টের সাথে এক যোগ করা লাগবে। দিস উইল বি 36 নট 37। হ্যান্ড আউট এই পার্টটা একটু ভুল দেওয়া আছে আর কি। সো লেটস সে আমি একটা নাম্বার লিখি 10111001। এটা একটা বাইনারি নাম্বার, এটাকে আমি নর্মালাইজ করতে চাচ্ছি, আমার আনসারটা কি আসবে কেউ বলতে পারবা? নিওয়ান? ভুল বললে ভুল বলো, সমস্যা তো নাই। তো এটা 1 পয়েন্ট পুরো নাম্বারটা ইন্টু 2 টু দি পাওয়ার 7। ওকে, সো লেটস ট্রাই দ্যাট। আগে আমি লিখে নিই তারপরে দেখি ওটা ঠিক হয়েছে কি হয় না। 011011101 টাইমস 2 টু দি পাওয়ার 7, এটা হচ্ছে স্যার বললো মানে। 8 হবে না স্যার? স্যার হ্যাঁ টু মানে টু দি পাওয়ার 8 হবে। 8 হবে, 8। আচ্ছা ঠিক আছে, দেখি আর কি। এই পয়েন্টটাকে নিয়ে যাব হচ্ছে তোমার এখানে, তাহলে কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8। সো ইট শুড বি 2 টু দি পাওয়ার 8। ঠিক আছে, যত ঘর বাম দিকে সরাচ্ছ এক্সপোনেন্ট ফিল্ডের সাথে তত ঘর অ্যাড হচ্ছে, দ্যাটস ইট। এরপরে আরেকটা নাম্বার ট্রাই করি, লেটস সে 0.00010। স্যার লাস্টে যে 3টা 1 ছিল স্যার ওদের কি হবে? ও সরি, ওই 3টা 1 আমি বাদ দিয়ে দিছি, খেয়াল করিনি। ওই 3টা 1ও থাকবে, ওই 3টা 1ও থাকবে। 1 2 3 2 টু দি পাওয়ার, দ্যাটস ইট, ওইটা আমি খেয়াল করি নাই, মাই ব্যাড। আচ্ছা, এরপরে লেটস সে দিস ইজ আনাদার নাম্বার 2 টু দি পাওয়ার -4। এখন বলো এটাকে কিভাবে নর্মালাইজ করব? ওয়ান পয়েন্ট 011 ইন্টু -1, 2 to the power -1। আচ্ছা, একজন বললো -1, এই জিনিসটাকে কয় ঘর ডান দিকে নিচ্ছি? এটাকে নিয়ে যাবো বেসিক্যালি এখানে। 4 So, ঘর আছে। 2 3 4, 4 ঘর নিচ্ছি না? আচ্ছা, সবসময় মনে রাখবা ডান দিকে শিফট করা মানে বিয়োগ করা। সো এই যে আমার এক্সপোনেন্টটা ছিল এই এক্সপোনেন্ট ফিল্ডটা থেকে মানে -4 থেকে আমার আবার -4 বিয়োগ করা লাগবে। সো আনসার কত আসবে? -8। সো দিস শুড বি -8। এই জিনিসটা যেন মনে থাকে সবার, ডান দিকে সরানো মানে বিয়োগ করা, আর
বাম দিকে সরানো মানে যোগ করা, মানে তুমি নিজেই চিন্তা করে দেখো না যে একটা নাম্বার আছে 0.00123 টাইমস 10⁻²। এই নাম্বারটা এইরকম কিছু একটা আছে। এটাকে যদি তুমি ক্যালকুলেটরে দাও, ও কি করবে তোমাকে এটাকে এরকম কিছু একটা কনভার্ট করে দেবে। 1.23 ইন্টু 10⁻, এক ঘর, দুই ঘর, তিন ঘর। সো 2 - 3 ইউ উইল গেট -1। সো অলওয়েজ রিমেম্বার, যখন আমরা ফ্লোটিং পয়েন্টটাকে ডান দিকে সরাই, যত ঘর ডান দিকে সরাইছি ওইটা আমার এক্সপোনেন্ট থেকে বিয়োগ করা লাগবে। আর যখন আমরা হচ্ছে বাম দিকে সরাই, তখন হচ্ছে যত ঘর বাম দিকে সরাইলাম তত অ্যাড করা লাগবে। এই জিনিসটা কি সবার ক্লিয়ার হয়েছে? মুজাহিদ, বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে। সো অলওয়েজ রিমেম্বার, এই চ্যাপ্টার হোয়াট এভার উই ডু, কনভার্ট বাইনারি, মেক ইট নর্মালাইজ, তারপরে যা ইচ্ছা তাই করবা। সো এই পেজে আর কি ওই জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলছিলাম। আচ্ছা, এখন আসি। ওই যে একটু আগে বললাম না যে আমরা যখন ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিয়ে কাজ করি, আমাদের হচ্ছে তোমার দুইটা, আমাদের কাজটা থাকে যে আগে নাম্বারটাকে IEEE 754 রিপ্রেজেন্টেশনে কনভার্ট করব, তারপরে হচ্ছে তোমার রেজিস্টারে রাখতে যাব। সো IEEE 754 এর দুইটা অফিসিয়াল ফরম্যাট আছে, একটাকে আমরা বলি সিঙ্গেল প্রিসিশন আর একটাকে বলি ডাবল প্রিসিশন। তো সিঙ্গেল প্রিসিশন জিনিসটা কি পরে আসতেছি, জাস্ট আপাতত বুঝো। একটা নাম্বার, ওই নাম্বারটাকে আমার 32 বিটের একটা ফরম্যাটে কনভার্ট করা লাগবে। আর ডাবল প্রিসিশনের ক্ষেত্রে একটা নাম্বার ওকে 64 বিটের একটা ফরম্যাটে কনভার্ট করা লাগবে। সো একটা বেসিক জিনিস, ডেফিনেটলি সিঙ্গেল প্রিসিশনের চাইতে ডাবল প্রিসিশনে আরো বড় নাম্বার বা হচ্ছে ওর রেঞ্জটা আরো বেশি হবে। কেন হয় বা কি হয় ওইটাতে এখন আসি আর কি। সো তুমি যদি এই পার্টটা খেয়াল করো, এখানে হচ্ছে যেটা দেওয়া আছে IEEE 754, এই যে রিপ্রেজেন্টেশনটা ওর স্পেসিফিকেশনটা দেওয়া আছে। সো যে কোনো ফরম্যাটের ক্ষেত্রে প্রথমে থাকবে সাইন বিট, তারপরে আসবে এক্সপোনেন্ট ফিল্ড, তারপরে আসবে হচ্ছে ফ্র্যাকশন ফিল্ড। সাইন বিটের সাইজ অলওয়েজ 1 বিট হয়, এতে কোনো মিস নাই, ঠিক আছে? বাট সিকোয়েন্সটা থাকে, প্রথমে সাইন বিট থাকে, তারপরে এক্সপোনেন্ট, তারপরে ফ্র্যাকশন। এই সিকোয়েন্স কখনোই মিস হবে না। আচ্ছা, এখন আসি সিঙ্গেল প্রিসিশনের ক্ষেত্রে। সিঙ্গেল প্রিসিশনের ক্ষেত্রে সাইন বিটের সাইজ হচ্ছে 1 বিট, এক্সপোনেন্টের সাইজ হচ্ছে 8 বিট, ফ্র্যাকশনের সাইজ হচ্ছে 23 বিটস। সো তুমি বেসিক্যালি যে জিনিসটা মনে রাখবা, সিঙ্গেল প্রিসিশনের টোটাল সাইজ হচ্ছে 32 বিট, সাইন বিট হচ্ছে 1, এক্সপোনেন্ট হচ্ছে 8, তাহলে বাকি যেটা থাকে দ্যাট ইজ দ্য সাইজ অফ ফ্র্যাকশন ফিল্ড। এরপরে ডাবলের ক্ষেত্রে আসো। ডাবলের ক্ষেত্রে যদি খেয়াল করো, টোটাল সাইজ হচ্ছে 64 বিট, সাইন বিট 1 বিট, এক্সপোনেন্ট হচ্ছে আমার 11 বিট, বাকি যেটা থাকে কত জানি তোমার 52 বিটস, দ্যাট ইজ ইয়োর ফ্র্যাকশন ফিল্ড। সো প্রথম দুইটা মানে প্রথম দুইটা না, বেসিক্যালি এক্সপোনেন্ট ফিল্ড আর সিঙ্গেলের সাইজ কত, ডাবলের সাইজ কত, এই দুইটা মনে থাকলেই তোমার ফ্র্যাকশনের সাইজটা তোমার মনে থাকবে। আচ্ছা, ব্যাপারটা এমন না যে শুধুমাত্র সিঙ্গেল প্রিসিশন আর ডাবল প্রিসিশনের মধ্যে ধরো লিমিটেড থাকে। আমি চাইলে IEEE 754 এর একটা কাস্টমাইজড সাইজও ক্রিয়েট করতে পারি। ধরো আমি চাচ্ছি IEEE 754 রিপ্রেজেন্টেশন, যেটা টোটাল সাইজ হচ্ছে তোমার 13 বিট, এরকম আমি বলে দিলাম। সো দিস ইজ আ 13 বিট রিপ্রেজেন্টেশন, আমি কাস্টমাইজ করে নিচ্ছি। সো সেম ভাবে প্রথমে থাকবে আমার সাইন বিট, যেটার সাইজ হবে হচ্ছে 1 বিট। এরপরে খেয়াল করো বাকি যে দুইটা ফিল্ড, ওই দুইটা ফিল্ডের যে কোনো একটার সাইজ অ্যাটলিস্ট আমার তোমাকে বলে দিতে হবে। সো আমি যদি তোমাকে বলে দিই যে এখানে ফ্র্যাকশন ফিল্ডের সাইজ হচ্ছে তোমার 5 বিট, সো তুমি চলে আসলা, ফ্র্যাকশন ফিল্ড থাকে সবার লাস্টে 5 বিটস। তাহলে এখন আসি এক্সপোনেন্টের সাইজ কত হবে, 13 -1 -5। সো 13 থেকে 6 বাদ দিলে থাকে হচ্ছে 7। সো এক্সপোনেন্ট ফিল্ডের সাইজ হচ্ছে তোমার 7 বিটস। সো সি 7 বিটস। আমরা একটু পরে এক্সাম্পল দেখবো আর কি, যে কিভাবে কাস্টমাইজ ফিল্ডে কনভার্ট করি বা সিঙ্গেল ডাবলে কনভার্ট করি। বাট এই ছিল হচ্ছে তিনটা ফিল্ড, যে কোনো IEEE 754 ফরম্যাট দেয়ার উইল বি 3 ফিল্ডস: সাইন বিট, এক্সপোনেন্ট ফিল্ড এন্ড ফ্র্যাকশন ফিল্ড। প্রথমে থাকবে সাইন বিট, তারপরে এক্সপোনেন্ট, তারপরে থাকবে হচ্ছে ফ্র্যাকশন ফিল্ড, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, এখন হচ্ছে এই ফিল্ড গুলার কোনটা কি বা এদের সিগনিফিকেন্স কি সেগুলো নিয়ে কথা বলি। ওই যে মনে আছে আমরা শুরুতে একটা লিস্ট বানাইছিলাম যে একটা নাম্বারকে যখন আমি স্টোর করতে যাব আমার এই জিনিসপাতিগুলো স্টোর করা লাগে। সো এটা একটু নিয়ে নিচে যাই। আচ্ছা, তো প্রথমে খেয়াল করো, এই যে আমার নাম্বারটা, যে নাম্বারটাকে স্টোর করতেছে ওই নাম্বারটা পজিটিভ না নেগেটিভ, এই জিনিসটা আমরা কভার করতেছি হচ্ছে ইউজিং সাইন বিট। সাইন বিটের থ্রুতে আমরা হচ্ছে ওই নাম্বারটা পজিটিভ না নেগেটিভ সেটা স্টোর করলাম। সো দিস ইজ কভার্ড। এরপরে আসো,
ফ্লোটিং বা ফ্র্যাকশন পার্ট হচ্ছে আমরা এখানে স্টোর করতেছি, সো দিস ইজ অলসো কভার্ড। এরপরে আসো এক্সপোনেন্ট, এখানেও একটা এক্সপোনেন্ট ফিল্ড আছে, সো দিস ইজ অলসো কভার্ড। এখন বাকি রইলো দুইটা ফিল্ড, একটা হচ্ছে ইন্টিজার পার্ট আর একটা আসে হচ্ছে বেস পার্ট। এই দুইটা আমরা স্টোর করি না, মানে এই দুইটা রিলেটেড কোনো ইনফরমেশন আমরা স্টোর করি না। কেন করি না সেই পার্টটাতে এখন আসি। অলরাইট, সো আমরা যখন কোন একটা নাম্বারকে IEEE 754 ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশনে স্টোর করব, দ্যাট নাম্বার মাস্ট বি ইন বাইনারি এন্ড নর্মালাইজড ফর্ম। মানে ধরো 11101 টাইমস 2^5, এই নাম্বারটাকে আমি IEEE মোডে স্টোর করতে পারবো না। ধরো এখানে একটা পয়েন্ট আছে, এটাকে স্টোর করতে পারবো না। আমার যে কাজটা করা লাগবে, এইটাকে আগে নর্মালাইজ করা লাগবে। 1.11001 টাইমস 2^, কত আসবে এটা? 1 2 3 4, 9 আসবে। এই নাম্বারটা এখন নর্মালাইজড, এইটাকে হচ্ছে এখন আমি IEEE মোডে স্টোর করতে যাব। এখন তুমি যদি একটু খেয়াল করে দেখো, বাইনারিতে যে কোনো একটা নর্মালাইজ নাম্বারের প্যাটার্নে ওর বাইনারি পয়েন্টের লেফটে যেই পার্টটা আছে বা ওর ইন্টিজার পার্ট, ওই জায়গায় সবসময় একটা সিঙ্গেল ওয়ান থাকে। দিস ইজ আ কনস্ট্যান্ট। তাহলে এই ইনফরমেশনটা কি আমার স্টোর করার দরকার আছে? আননেসেসারি ইনফরমেশন না? আমি তো জানি যে দেয়ার উইল অলওয়েজ বি অনলি ওয়ান ওয়ান বাইনারি পয়েন্টের লেফটে। দ্যাট ইজ ওয়াই আমরা ইন্টিজার পার্টটাকে স্টোর করি না। এই কনসেপ্টটা বোঝা গেল কিনা সবাই? Yes, sir. আর একটা পয়েন্টে আসো, বেস কে কেন স্টোর করি না? যেহেতু দিস নাম্বার ইজ ইন বাইনারি, ডেফিনেটলি দ্য বেস উইল বি ইন টু। সো যখন আমি অপারেশন পারফর্ম করব, 2^, সামথিং হিসেবেই কাজটা করব। দ্যাট ইজ ওয়াই বেসটাকেও স্টোর করা হয় না। বাকি তিনটে ইনফরমেশনকে স্টোর করার থ্রুতেই আমরা অ্যাকচুয়াল নাম্বারটাকে স্টোর করে ফেলি। এইগুলো আর কি থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন যে IEEE ফরম্যাটে কেন শুধুমাত্র এই তিনটা ফিল্ড নিয়ে কাজ করতেছে। ঠিক আছে, আচ্ছা। এখন এক্সপোনেন্টের ক্ষেত্রে একটা ঝামেলা আছে, ঠিক আছে? এক্সপোনেন্টের ক্ষেত্রে আমরা শুধুমাত্র এক্সপোনেন্ট স্টোর করি ব্যাপারটা এমন না। এক্সপোনেন্টটাকে একটু বায়াস করে তারপরে বায়াসড এক্সপোনেন্ট স্টোর করি। মানে বায়াস এই কথাটার মানে তো আমরা বুঝি যে নির্দিষ্ট কারো একটা দিকে সে বেশি ফেভার করতেছে, ব্যাপারটা এরকম। যে লেটস সে কেউ কারো প্রতি বায়াস, মানে সে তাকে এক্সটার্নাল বা এক্সট্রা কিছু প্রিভিলেজ দিচ্ছে আর কি, ব্যাপারটা এরকম। সো এই জায়গায়ও আমরা এক্সপোনেন্ট ফিল্ডটাকে সামহাউ বায়াস করে তারপরে স্টোর করি। সো এখন প্রথম প্রশ্ন আসবে, কেন বায়াস করা লাগবে? তো এই জায়গায় দুটা এক্সাম্পল আমি লিখছি, খেয়াল করো। একটা আসতেছে 1.11, আর একটার ক্ষেত্রে -8। সো দুইটা নাম্বারই নর্মালাইজ মোডে আছে, বাট তুমি যদি ওদের এক্সপোনেন্টের দিকে খেয়াল করো, এই যে এক্সপোনেন্টটা, এটা একটা পজিটিভ এক্সপোনেন্ট এন্ড দিস ইজ আ নেগেটিভ এক্সপোনেন্ট। তার মানে আমি যখন এই জায়গায় এক্সপোনেন্ট ফিল্ডটা স্টোর করতে যাব, এক্সপোনেন্টটা কি পজিটিভ এক্সপোনেন্ট নাকি নেগেটিভ এক্সপোনেন্ট, এই ইনফরমেশনটাও স্টোর করা লাগবে। আমরা তো এখানে যে সাইন বিটটা স্টোর করতেছিলাম, এটাকে আমাকে বলে দিচ্ছিল যে নাম্বারটা কি পজিটিভ নাকি নেগেটিভ, সেই ইনফরমেশনটা বলতেছিল। বাট হোয়াট অ্যাবাউট দ্য এক্সপোনেন্ট ফিল্ড? সো এর জন্য রিসার্চাররা যেই কাজটা করছে, ওরা বলতেছে নাম্বারটা পজিটিভ থাকুক বা নেগেটিভ থাকুক, ওকে আমরা আনসাইন্ড বানায় তারপরে স্টোর করব। অর্থাৎ এই যে নেগেটিভ নাম্বারটা আছে, এটা নেগেটিভ থাকবে না, এটাকে সামহাও আমরা আনসাইন বানাবো তারপরে স্টোর করব। ওই কনসেপ্টটা থেকে আসছে হচ্ছে বায়াসড এক্সপোনেন্ট। আচ্ছা, সো এখন আসি যে বায়াসড এক্সপোনেন্ট কিভাবে বের করে। সো বায়াসড এক্সপোনেন্ট, এটার ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়াল এক্সপোনেন্ট প্লাস বায়াস। আচ্ছা, তো এখন তুমি যদি আসো, আমি যদি আগে ফার্স্টে বলতে চাই অ্যাকচুয়াল এক্সপোনেন্ট কাকে বলে বা জিনিস কোনটা কি আর কি। সো লেটস সে 1101.11 টাইমস 2^5, আর আরেকটা ডিফারেন্ট নাম্বার লিখি 10111 2^6। এই নাম্বারটা কি নর্মালাইজড? প্রথমটা, হ্যালো, প্রথম নাম্বার কি নর্মালাইজড? কেমন, এটা এটা পারার কথা এতক্ষণে। No, sir. সেকেন্ড নাম্বারটা তো নর্মালাইজড, রাইট? সো যখন কোনো একটা নাম্বার নর্মালাইজড মোডে থাকে, তখন ওর যে এক্সপোনেন্টটা সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাকচুয়াল এক্সপোনেন্ট। সো এই নাম্বারটার জন্য যদি আমি অ্যাকচুয়াল এক্সপোনেন্ট বের করতে চাই, আগে ওকে নর্মালাইজ করা লাগবে। 1.101 1 2 3
times 2 to the power কয় ঘর নিলাম 1 2 3 so it should be 2 to the power 8. Now this 8 is the actual exponent of this number. So actual exponent কিভাবে বের করি বুঝা গেল। বায়াসের একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কিভাবে ডিরাইভ করা হয়েছে ওই পার্টে আর যাবো না, বাট ফর্মুলাটা হচ্ছে এরকম 2 to the power n minus 1 minus 1। এখানে n টা হচ্ছে এক্সপোনেন্ট ফিল্ডের সাইজ। সো লেটস সে আমাদের 7 বিটের জন্য এক্সপোনেন্ট ফিল্ড যেটা আসবে দ্যাট উড বি তোমার 2 টু দি পাওয়ার 7 বিট বলতেছি, সিঙ্গেল প্রিসিশনের জন্য আমাদের এক্সপোনেন্ট ফিল্ডের সাইজ তো 8 বিট, সো ইট শুড বি 2 টু দি পাওয়ার 8 minus 1 minus 1 which is 2 to the power 7 minus 1 127। সো লেটস সে কোনো একটা নাম্বারকে তোমাকে IEEE 754 সিঙ্গেল প্রিসিশনে স্টোর করতে বলা হয়েছে, মানে কনভার্ট করতে বলা হয়েছে। সো তোমার তখন যে কাজটা করা লাগবে, এখানে তুমি এক্সপোনেন্ট রাখবা না, তুমি রাখবা হচ্ছে বায়াসড এক্সপোনেন্ট। নর্মালাইজ মোডে গিয়ে তুমি পাবা অ্যাকচুয়াল এক্সপোনেন্ট, তারপরে বায়াস ক্যালকুলেট করবা, এক্সপোনেন্ট আর বায়াস এই দুইটা যোগ করে ইউ উইল গেট দ্য বায়াসড এক্সপোনেন্ট, ওই ভ্যালুটাকে তুমি স্টোর করবা। এন্ড অলওয়েজ রিমেম্বার বায়াসড এক্সপোনেন্ট ফিল্ড হচ্ছে তোমার একটা আনসাইন্ড নাম্বার। তাহলে আনসাইন্ড নাম্বারের রেঞ্জ কিভাবে বের করে, 0 থেকে শুরু করে 2 টু দি পাওয়ার n minus 1। সো তোমাকে যদি কোয়েশ্চেন করে যে একটা 8 বিট নাম্বারের জন্য এক্সপোনেন্ট বায়াসড এক্সপোনেন্টের রেঞ্জ কত, ইট শুড বি 0 থেকে 2 টু দি পাওয়ার 8 minus 1, মানে 0 থেকে 255। আচ্ছা, এখন এই জায়গায় বেশ কিছু জিনিসপত্র আছে। সো যখন আমরা বায়াসড এক্সপোনেন্টের রেঞ্জ বের করি, লেটস সে 0 থেকে 255, এটা হচ্ছে আমাদের লোয়ার রেঞ্জ আর এটা হচ্ছে আমাদের আপার রেঞ্জ। এই লোয়ার রেঞ্জ আর আপার রেঞ্জ যে কোনো সিস্টেমের জন্য রিজার্ভ করা থাকে। কেন রিজার্ভ করা থাকে, আমরা যখন ম্যাথ পারফর্ম করি আমাদের ডিফারেন্ট কাইন্ডস অফ এরর আসে, জিরো ডিভিশন এরর, তারপরে হচ্ছে তোমার ম্যাথ এরর, তারপরে হচ্ছে তোমার ন্যান, নট আ নাম্বার, ইনফিনিটি। সো এই টাইপের বেশ কিছু ডিফারেন্ট কাইন্ডস অফ এরর আছে। এই এরর গুলাকে এই রিজার্ভ করা যেই তোমার লোয়ার বা আপার রেঞ্জ আছে ওদের সাথে হচ্ছে ম্যাপ করে শো করা হয়। সো লেটস সে তাইলে আমাদের সিঙ্গেল প্রিসিশনের জন্য রেঞ্জটা কত দাঁড়াবে, 1 থেকে শুরু করে 254, দিস উইল বি আওয়ার ইউজেবল রেঞ্জ। আমি একটা প্রপার আর একটা এক্সাম্পল দেখাই। ধরো আমি একটা সিস্টেম নিয়ে কাজ করতেছি, যে সিস্টেমে এক্সপোনেন্ট ফিল্ডের সাইজ হচ্ছে 7 বিট, তাইলে বায়াসড এক্সপোনেন্ট বি লিখি, বিআই না লিখি, বায়াসড এক্সপোনেন্ট এটা রেঞ্জ হবে 0 থেকে শুরু করে 2 টু দি পাওয়ার n minus 1। সো 0 থেকে শুরু করে 2 টু দি পাওয়ার 7 minus 1 which is 0 to 2 to the power 127। এর মধ্যে 0 আর 127 হচ্ছে রিজার্ভ, তাহলে 1 থেকে 126 হচ্ছে আমার ইউজেবল রেঞ্জ অফ বায়াসড এক্সপোনেন্ট। এটা যেন সবার মনে থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো হচ্ছে ফ্র্যাকশন ফিল্ড। সো যেটা বলতেছিলাম আর কি, আচ্ছা যেটা বলতেছিলাম আর কি, যে আমরা যখন তোমার হচ্ছে একটা নাম্বারকে নর্মালাইজড মোডে নেই, সো লেটস সে দিস ইজ আ নর্মালাইজড নাম্বার, এই যে পার্টটা এই পার্টটাকে হচ্ছে আমরা বলতেছি ফ্র্যাকশন, এন্ড এটাকে হচ্ছে আমরা ডাইরেক্টলি এখানে স্টোর করে রাখি, ঠিক আছে? আচ্ছা, এখন আমি তো বললাম যে এই তিনটা ফিল্ডে কি স্টোর করি না করি। এখন আরেকটা প্রশ্ন থাকে যে এই তিনটা ফিল্ডের কোনটা কি জিনিসকে রিপ্রেজেন্ট করতেছে। যেমন খেয়াল করো, সাইন বিট দিয়ে তো আমি বুঝতে পারি যে নাম্বারটা একটা পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার, বাট এক্সপোনেন্ট দিয়ে আমি কি বুঝতে পারি? এনি আইডিয়া? কেউ বলতে পারবা এক্সপোনেন্ট ফিল্ড আমাকে কি জিনিসটা রিপ্রেজেন্ট করে দেয়? এক্সপোনেন্ট ফিল্ড আমাকে বলে দেয় নাম্বারটা কত বড় বা কত ছোট। মানে লেটস সে 1 পয়েন্ট সামথিং টাইমস 2 টু দি পাওয়ার 121, এই 121টাকে আমরা স্টোর করি না, নট 121 ডাইরেক্টলি, 121কে বায়াসে মানে বায়াসড এক্সপোনেন্ট বানায় তারপরে স্টোর করি, বাট দেন এগেইন এক্সপোনেন্ট ফিল্ডটাকে স্টোর করতেছি, নাম্বারটা কত বড় বা কত ছোট এই জিনিসটা আমরা বুঝতে পারি এক্সপোনেন্ট ফিল্ডের থ্রুতে। এরপরে আসো ফ্র্যাকশন ফিল্ড। ফ্র্যাকশন ফিল্ডের থ্রুতে কি রিপ্রেজেন্ট করে এটা কেউ বলতে পারবা? এনিওয়ান? আচ্ছা, বিফোর মুভিং অন টু দ্যাট এই জিনিসটার একটা আনসার দাও।
না আনসার দিলে কিন্তু নাম ধরে ডাকবো। আমার কাছে একটা নাম্বার আছে ডেসিমালে 1.23456। এই নাম্বারটার সাথে এ কে মাল্টিপ্লাই করব। প্রথমে আমি দশমিকের পরে 2 ডিজিট নিছি, তার সাথে এ কে মাল্টিপ্লাই করছি। তারপরে দশমিকের পরে আমি 4 ডিজিট নিয়ে এর সাথে মাল্টিপ্লাই করছি। কোন কেসে আমি অ্যাকিউরেসি বেশি পাবো? স্যার সেকেন্ড কেস স্যার। মানে ফ্র্যাকশনের, মানে দশমিকের পরে যত বেশি আমি ডিজিট নিচ্ছি তত আমার অ্যাকিউরেসি বাড়তেছে, তাই তো? ইয়েস স্যার। তো এই জায়গায় ফ্র্যাকশন যে ফিল্ডটা, ও আমার অ্যাকিউরেসি বা প্রিসিশনকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? সো ফ্র্যাকশন ফিল্ডে আমি যত বেশি বিট স্টোর করতে পারি তত আমার অ্যাকিউরেসিটা বাড়তেছে। এখন তুমি যদি এই জায়গায় আসো, সিঙ্গেল প্রিসিশনের ক্ষেত্রে আমার ফ্র্যাকশন ফিল্ডের সাইজ ছিল 23 বিটস, ডাবল প্রিসিশনে 52 বিটস। অলমোস্ট কি ডাবল হয়ে যাইতেছে। এন্ড এই প্রিসিশনের কনসেপ্টটা আসছে হচ্ছে ফ্র্যাকশন ফিল্ড থেকে। 23 এর অলমোস্ট ডাবল, মানে অলমোস্ট না, ডাবলের চাইতে বেশি হচ্ছে তোমার 52। সো এই জিনিসটাকে দিস ইজ ওয়াই সিঙ্গেল প্রিসিশন বলে, এন্ড দিস ইজ ওয়াই এটাকে ডাবল প্রিসিশন বলে, এই ফ্র্যাকশন ফিল্ডের উপর বেস করে। তাহলে যদি রিক্যাপ করি, সাইন বিট ছিল আমার নাম্বারটা পজিটিভ না নেগেটিভ রিপ্রেজেন্ট করতেছে, এক্সপোনেন্ট ফিল্ড হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে নাম্বারটা কত বড় বা ছোট, এন্ড ফ্র্যাকশন ফিল্ড রিপ্রেজেন্ট করে নাম্বারটাকে কতটা প্রিসাইসলি আমি স্টোর করতে পারছি। সো IEEE ফরম্যাটের তিনটা যে ফিল্ড আছে, এই তিনটা ফিল্ড নিয়ে কারো কোনো কোয়েরি আছে? রাইট না, আই গেস। তাহলে আমি নেক্সট কন্টেন্টে মুভ অন করি, যে একটা নাম্বার তোমার দেওয়া আছে ডেসিমালে, ওইটাকে কিভাবে IEEE ফরম্যাটে কনভার্ট করি। ওকে, সো এই পার্টটা একটু খেয়াল করো, স্টেপ গুলো জাস্ট। ডেসিমালে থাকবে, নাম্বারটাকে হচ্ছে আমি বাইনারিতে কনভার্ট করে নিব, তারপরে ওটাকে নর্মালাইজ করব। যেটা বলছি যে এই চ্যাপ্টারের যে কোনো কাজের জন্য এই দুইটা স্টেপ ইজ আ মাস্ট। বায়াসড এক্সপোনেন্ট খুঁজে বের করব, সাইন বিট, ফ্র্যাকশন, তারপরে এনকোড করে ফেলবো। এক্সাম্পল দেখি আর কি, তাহলে বেটার হবে। এটা একটা ডেসিমাল নাম্বার দেওয়া আছে। সো প্রথমে এই জিনিসটার বাইনারি বের করলাম। সো এখানে আমাকে বলে দেওয়া ছিল যে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্সনের সময় 10 বিট কনসিডার করতে। সো ওই কাজটাই আমরা এই জায়গায় করছি। প্রথমে 50-র বাইনারি বের করছি, তারপর এটার বাইনারি এই যে এখানে বসাই দিছি। কিভাবে বাইনারিতে বের করছি ওই স্টেপ গুলো এখানে দেওয়া আছে, দেখে নিও। আই উইল নট রিপিট দ্যাট। এরপরে যে কাজটা করা লাগবে, এই নাম্বারটাকে হচ্ছে আমার নর্মালাইজ করা লাগবে। সো এটাকে জাস্ট 2 টু দি পাওয়ার 0 আকারে লিখছি আর কি। আচ্ছা, সো এটাকে 5 ঘর বাম দিকে আনতেছি, দ্যাট ইজ ওয়াই এখানে 5 চলে আসতেছে, এন্ড উই হ্যাভ আওয়ার অ্যাকচুয়াল এক্সপোনেন্ট 5। এরপরে স্টেপে বায়াস ক্যালকুলেট করলাম, যেহেতু সিঙ্গেল প্রিসিশন বলছে, তাই এই জায়গায় তোমার চলে আসতেছে হচ্ছে 8। সিঙ্গেল প্রিসিশন এক্সপোনেন্ট ফিল্ডের সাইজ হচ্ছে 8, তাহলে বায়াস দাঁড়াচ্ছে 7। সো আমরা যেটা করলাম, বায়াসড এক্সপোনেন্ট বের করতেছি হচ্ছে অ্যাকচুয়াল এক্সপোনেন্ট প্লাস বায়াস, উই গেট 132। সো দিস ইজ আওয়ার বায়াসড এক্সপোনেন্ট। এরপরে আসো, নাম্বারটা ছিল একটা পজিটিভ নাম্বার, দ্যাট ইজ ওয়াই হচ্ছে তোমার এখানে সাইন বিট 0 বসতেছে। তো এই নাম্বারটা যদি তোমার নেগেটিভ থাকতো, একটা সাইন দেওয়া থাকতো, তখন হচ্ছে আমার সাইন বিটটা চলে আসতো 1। সো মাথায় যেন থাকে এই জিনিসটা আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, এরপরে আসি ফ্র্যাকশন পার্টে। সো এই যে পার্টটা, দিস ইজ আওয়ার ফ্র্যাকশন পার্ট। নর্মালাইজ করার পরে এই পার্টটা হচ্ছে আমাদের ফ্র্যাকশন ফিল্ড। এখন এই জিনিসটাকে জাস্ট আমরা আমাদের ফিল্ড গুলাতে বসায় দিব। সাইন বিট 0, সো এটা হচ্ছে এখানে বসতেছে। বায়াসড এক্সপোনেন্ট, এটা হচ্ছে তোমার এখানে বসতেছে। এখন ফ্র্যাকশন ফিল্ডের ক্ষেত্রে আসো, আমাদের ফ্র্যাকশন ফিল্ডের সাইজ হচ্ছে 23 বিটস, বাট আমাদের এখানে ফ্র্যাকশন বিট আছে কয়টা? 4, 4 দুগুণে 8, 3 4 12, 13 14 15, 15টা বিট আছে। সো 15 বিটকে আমি 23 বিটে কিভাবে কনভার্ট করব? সামনে 0 অ্যাড করব না পেছনে 0 অ্যাড করব? হোয়াট ডু ইউ গাইস থিঙ্ক ফ্র্যাকশন ফিল্ডের জন্য? রাইট, 1.23, 1.23000000, ইচ্ছা মতো 0 অ্যাড করলাম। আর একটা হচ্ছে 1.000000, ইচ্ছা মতো 0, তারপরে 2 3। কোনটা অ্যাকিউরেট? মানে এইটার ইকুইভ্যালেন্ট কোনটা, এই নাম্বারের ইকুইভ্যালেন্ট কোনটা? 1 নাম্বার না 2 নাম্বার? স্যার 1 নম্বর। কারেক্ট। দশমিকের পরে ডান দিকে যত 0 অ্যাড করো নাম্বারটা চেঞ্জ হয় না। সেম জিনিসটা ওই জায়গায় অ্যাপ্লিকেবল। ফ্র্যাকশন ফিল্ডটা কি ছিল?
ফ্র্যাকশনাল পয়েন্টের পরের নাম্বারগুলা, তার মানে এই নাম্বারের ডান দিকে আমার জিরো গুলো অ্যাড করা লাগবে। এই জিনিসটা যেন সবার মনে থাকে, ফ্র্যাকশন ফিল্ডের ডান দিকে জিরো অ্যাড করা লাগে। সো আমার এই ফ্র্যাকশন ফিল্ডে যতগুলা মানে 23 বিট বানাতে যতগুলা জিরোর প্রয়োজন ছিল সেইগুলা অ্যাড করে তারপরে এই ফিল্ডটাকে আমি এখানে বসায় দিচ্ছি। এরপরে ধরো তোমাকে যদি বলে যে এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে, তাহলে 4 বিট করে করে ইউ কনভার্ট ইট এন্ড ইউ হ্যাভ ইউর ফাইনাল conversion. So this is your IEEE 754 conversion, and এটা হচ্ছে জাস্ট ওটা একটা হেক্সাডেসিমাল রিপ্রেজেন্টেশন। সো লেটস সে তুমি যদি এই নাম্বারটাকে একটা ফ্লোটিং পয়েন্ট রেজিস্টারে স্টোর করতা, লেটস সে F3 এই রেজিস্টারে স্টোর করে রাখছি, তাইলে এই রেজিস্টারের সাইজ তো হচ্ছে 64 বিট। এলএস বিট যে 32 বিট আছে, ওই 32 বিটে গেলে তুমি এই ভ্যালুটা পাইতা, আর সামনের যে 32টা বিট দ্যাট উড হ্যাভ বিন জিরো আর কি। দ্যাটস ইট। এখন আরেকটা জিনিস একটু বলি, লেটস সে কোনো একটা কেসে তোমার এক্সপোনেন্ট ফিল্ডের ভ্যালু আসছে হচ্ছে এটা, বাট তোমার এক্সপোনেন্ট ফিল্ডের সাইজ হচ্ছে 8 বিট। এটাকে হচ্ছে আমি 8 বিটে কিভাবে কনভার্ট করব? সামনে জিরো অ্যাড করব না পেছনে জিরো অ্যাড করব? স্যার সামনে। কারেক্ট। কনসেপ্টটা হচ্ছে এরকম, 123 এটা একটা ইন্টিজার নাম্বার, ওর সামনে যতই জিরো অ্যাড করো দ্য নাম্বার উইল স্টিল রিমেইন 123, বাট 123 এর পেছনে যদি জিরো অ্যাড করো ইট উইল বিকাম আ হিউজ নাম্বার। যত জিরো অ্যাড করবা তত বড় নাম্বারটা হতে থাকবে। সো অলওয়েজ রিমেম্বার, ইন্টিজার নাম্বারের লেফটে জিরো অ্যাড হয়, ফ্র্যাকশনাল নাম্বারের রাইটে জিরো অ্যাড হয়। আমাদের যে এক্সপোনেন্ট ফিল্ডটা এটা একটা ইন্টিজার নাম্বার, দ্যাট ইজ ওয়াই ওর লেফটে জিরো অ্যাড হবে। ফ্র্যাকশন যে ফিল্ডটা ওইটা একটা ফ্র্যাকশনাল নাম্বার, দ্যাট ইজ ওয়াই ওর রাইট সাইডে জিরো অ্যাড হবে ইফ নেসেসারি আর কি। অলরাইট, সো এইটা শেষ হলো। একটা কাস্টমাইজড ফরম্যাটের এক্সাম্পল দেখি। এটা একটা নাম্বার, এটাকে বলা হয়েছে 12 বিট IEEE 754 রিপ্রেজেন্টেশনে কনভার্ট করতে। সো 12 বিটে যদি কনভার্ট করি, পয়েন্ট সেম, সাইন বিট, এক্সপোনেন্ট, ফ্র্যাকশন। সাইন বিট হচ্ছে 1 বিট, টোটাল সাইজ হচ্ছে আমার 12 বিট। তাহলে 12 থেকে এক আগেই বাদ দিয়ে রাখলাম। এখন দেখি কি ইনফরমেশন দেওয়া আছে। সাইজ অফ দা এক্সপোনেন্ট ফিল্ড ইজ 4 বিটস, তাহলে এক্সপোনেন্ট হচ্ছে 4 বিট, -4, 5 আর একে, সরি 4 আর একে 5, 7 বাকি থাকে। সো ফ্র্যাকশন ফিল্ডের সাইজ হচ্ছে 7 বিট। সো আমাদের ফরম্যাট গুলো রেডি। এন্ড এগেইন সিকোয়েন্সটা সব সময় এই সেমই থাকবে, সাইন বিট, তারপরে এক্সপোনেন্ট, তারপরে আসবে হচ্ছে ফ্র্যাকশন ফিল্ড। ঠিক আছে? আচ্ছা, এখন আসি আমার যে নাম্বারটা, দ্যাট নাম্বার ইজ দিস ওয়ান, -0.0232। ঠিক আছে? এই নাম্বারটাকে হচ্ছে আমি কনভার্ট করতে চাচ্ছি IEEE 754 12 বিট রিপ্রেজেন্টেশন। অলরাইট, প্রথম কাজ হচ্ছে এইটার বাইনারি বের করা। সো এটার বাইনারি বের করছি, ডান। তারপরে হচ্ছে এটা তো নর্মালাইজ না, সো এটাকে নর্মালাইজ করব। নর্মালাইজ যদি করি, এই বাইনারি পয়েন্টটা এখানে চলে আসবে, 1 2 3 4 5 6, 6 ঘর ডান দিকে যাচ্ছে। সো ইট শুড বি -6। ডান। কেন -6 করলাম? বিকজ দিস ওয়াজ দিস, 0 থেকে 6 বাদ দিলে ইউ গেট -6। সো উই হ্যাভ আওয়ার normalized number, this is our actual exponent and this is our fraction field. Done. এখন আসি হচ্ছে বায়াসড এক্সপোনেন্টে। তাহলে বায়াস ক্যালকুলেট করি। বায়াসের ফর্মুলা ছিল 2 টু দি পাওয়ার n - 1 সো 2 টু দি পাওয়ার n এর ভ্যালু হচ্ছে কত বের করলাম? 4। তাইলে এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 -1 2 টু দি পাওয়ার 3 -1 7। সো 7 ইজ আওয়ার বায়াস। তাহলে অ্যাকচুয়াল এক্সপোনেন্টের সাথে বায়াস যোগ করব, অ্যাকচুয়াল এক্সপোনেন্ট প্লাস বায়াস, উই হ্যাভ আওয়ার বায়াসড এক্সপোনেন্ট। আচ্ছা, একটা জিনিস একটু জাস্ট বলে রাখি, মানুষজন একটা ভুল করে, সেটা হচ্ছে লেটস সে নরমালাইজ মোডে আমার একটা এক্সপোনেন্ট হচ্ছে -6 আর একটা এক্সপোনেন্ট হচ্ছে +5। একটা মিসকনসেপশন হচ্ছে আমি শুধুমাত্র এই নেগেটিভ নাম্বারটাকে সামহাও একটা বায়াস অ্যাড করে পজিটিভ নাম্বারে কনভার্ট করব, পজিটিভ নাম্বারটাকে অ্যাজ ইট ইজ রাখবো। বাট এটা কিন্তু একটা ভুল মিসকনসেপশন, মানে সরি ভুল কনসেপশন, ভুল মিসকনসেপশন, ভুল কনসেপশন। কেন ভুল সেটা বলি। ধরো তুমি নেগেটিভটাকে শুধুমাত্র পজিটিভ করছো, পজিটিভটাকে করো নাই। আচ্ছা, এখন তুমি যখন এই জিনিসটাকে রিভার্স করবা, তখন তাহলে তোমার একটা ডিটেকশন মেকানিজম লাগবে না যে আচ্ছা এটা কি আদৌ বায়াসড এক্সপোনেন্ট নাকি ডাইরেক্ট এক্সপোনেন্ট। যদি এটা একটা নেগেটিভ নাম্বার হয়ে থাকে তাইলে এটা বায়াসড এক্সপোনেন্ট, পজিটিভ হলে এটা শুধু এক্সপোনেন্ট। সো ইউ নিড এগেইন সাম সর্ট অফ মেকানিজম ডিটেক্ট করার জন্য নাম্বারটা কি সাইন মানে পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার। আমাদের বায়াসড এক্সপোনেন্ট করার উদ্দেশ্যটাই ছিল যে নাম্বারটা সাইন্ড মানে পজিটিভ না নেগেটিভ কোনো ভার্সনে নেই, এটা একটা আনসাইন নাম্বার।
সো অলওয়েজ রিমেম্বার জিনিসটাকে আমাদের ইউনিফর্ম করা লাগে। সো নাম্বারটা পজিটিভ থাকলে ও আরো পজিটিভ হয়ে যাবে, নেগেটিভ থাকলে পজিটিভ হয়ে যাবে। অলওয়েজ আমার এক্সপোনেন্টের সাথে অ্যাকচুয়াল এক্সপোনেন্টের সাথে বায়াস অ্যাড করে ওই জিনিসটাকে বায়াসড এক্সপোনেন্টে কনভার্ট করা লাগে। এখন তুমি যখন আসবা এই পার্টটাতে রিভার্স করার সময়, তুমি জানো দিস ইজ আ বায়াসড এক্সপোনেন্ট, রিগার্ডলেস এটা কি আগে পজিটিভ ছিল না নেগেটিভ ছিল। তুমি অ্যাকচুয়াল এক্সপোনেন্ট বের করার সময় সিম্পলি বায়াসড এক্সপোনেন্ট থেকে বায়াস বাদ দিবা, আনসার নেগেটিভ আসলে তোমার অ্যাকচুয়াল এক্সপোনেন্ট নেগেটিভ, আনসার পজিটিভ আসলে তোমার অ্যাকচুয়াল এক্সপোনেন্ট পজিটিভ। দ্যাটস ইট। এই জিনিসটা আমরা রিভার্স করার সময় আরেকবার দেখবো আর কি। এনিওয়েজ ব্যাক টু দা পয়েন্ট। সো এই জায়গায় হচ্ছে আমরা বায়াসড এক্সপোনেন্টের ভ্যালু পাইলাম 0001 আর কি, বেসিক্যালি 1 কে 4 বিটে কনভার্ট করছি যেহেতু বলা ছিল 4 বিটে। সো এখন আসো বসানো শুরু করি। সাইন বিট 1 এখানে বসাচ্ছি, বায়াসড এক্সপোনেন্ট বসালাম, ফ্র্যাকশন ফিল্ডে একটা জিরো ছিল, রাইট? এটাকে আমার কয় বিটে রিপ্রেজেন্ট করা লাগবে? 7 বিটে। তাই একটা জিরো 7টা জিরোতে কনভার্ট করে এখানে বসায় দিছি। দিস ইজ আওয়ার 12 বিট IEEE কাস্টমাইজ 754 ফরম্যাট এন্ড এটার হেক্সাডেসিমাল রিপ্রেজেন্টেশন। কনভার্সনে কারো কোনো সমস্যা আছে? একটা নাম্বার দেওয়া আছে ওইটার IEEE কনভার্সন করতে, আই গেস। রিভার্সটা ট্রাই করি। IEEE মোড দেওয়া আছে, এখন ওইটা থেকে অ্যাকচুয়াল নাম্বারটা আমি ফিগার আউট করতে চাচ্ছি, হাউ টু ডু দ্যাট, ওই পার্টটাতে আসি আর কি। অলরাইট, প্রথমে খেয়াল করো তোমাকে নাম্বারটা হেক্সাডেসিমালে বা ডেসিমালে দেওয়া থাকতে পারে, মানে যেমন খেয়াল করো না এখানে আমরা নাম্বারটাকে লাস্টে হেক্সাডেসিমালে কনভার্ট করলাম। সো দ্য ফার্স্ট স্টেপ শুড বি এইটাকে তুমি রিভার্স করে বাইনারিতে নিয়ে যাও। সো হেক্সাডেসিমাল বা যাই থাকুক তুমি বাইনারিতে নিবা। এখন বাইনারিতে যখন নিলা তুমি জানো যে দিস ইজ আ সিঙ্গেল প্রিসিশন, ডাবল প্রিসিশন অর কি নাম্বার। প্রথম যে বিটটা দ্যাট ইজ ইওর সাইন বিট, তারপরে কয়েকটা বিট এক্সপোনেন্ট, তারপরে লাস্টের বিট গুলো হচ্ছে ফ্র্যাকশন ফিল্ড। সো ওই নাম্বারটাকে তুমি এইভাবে ডিভাইড করে ফেলবা। তারপরে সাইন মানে নাম্বারটা কি পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার ওটা তো তুমি সাইন বিট দেখেই বুঝতে পারবা। এরপরে হচ্ছে তোমার বায়াসড এক্সপোনেন্ট থেকে অ্যাকচুয়াল এক্সপোনেন্ট ফিগার আউট করবা। তুমি চাইলে ফ্র্যাকশনটাকে ডেসিমালে কনভার্ট করে ফেলতে পারো, নাও পারো, একটু পরে আসবো আর কি। এরপরে ফাইনাল হচ্ছে আমার একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাতে ভ্যালুগুলো প্লাগ ইন করবা। -1 টু দি পাওয়ার সাইন বিট, তারপরে আসবে হচ্ছে তোমার 1 প্লাস ফ্র্যাকশন মাল্টিপ্লাইড উইথ 2 টু দি পাওয়ার অ্যাকচুয়াল এক্সপোনেন্ট। সো এখন পয়েন্টটা হচ্ছে যে এখানে -1 টু দি পাওয়ার সাইন বিট কেন আসলো, এই পার্টটাতে একটু আসি। সো এই যে এই পার্টটা যদি একটু খেয়াল করো, -1 টু দি পাওয়ার সাইন বিট। আচ্ছা, জিরো সাইন বিটের ভ্যালু যদি জিরো হয় তার মানে দিস ইজ আ পজিটিভ নাম্বার, সাইন বিটের ভ্যালু যদি 1 হয় দিস ইজ আ নেগেটিভ নাম্বার। সো -1 টু দি পাওয়ার 0 এটার আনসার কি আসবে, আর -1 টু দি পাওয়ার 1 এটার আনসার কি আসবে, কি একটু বলবা? প্রথমটা 1 সেকেন্ডটা -1 -1, মানে এটাকে পজিটিভ 1 লিখতে পারি। এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে আমার যে নাম্বারটা ছিল সেই নাম্বারের সাইনটা ডিটারমাইন করে, ওয়াজ এটা পজিটিভ নাম্বার অর আ নেগেটিভ নাম্বার। সো দ্যাট ইজ ওয়াই এই জায়গায় -1 টু দি পাওয়ার সাইন বিট দেওয়া হয়েছে। সো ফর্মুলার এই পার্টটা ক্লিয়ার হলো। এরপরে আসি ফ্র্যাকশন পার্ট, তো আমাদের কাছে থাকি 1 প্লাস ফ্র্যাকশন। এইখানে 1টা কেন অ্যাড করা হয়েছে কেউ বলতে পারবা? এনি আইডিয়া? ফ্র্যাকশনে তো আমরা 1টা ক্যালকুলেট করতেছি না এই জন্য। কারেক্ট, আমাদের নাম্বারটা ছিল এরকম কিছু একটা, মানে we know it this is a binary number and binary normalized number, so every binary normalized number ওর ইন্টিজার পার্টে শুধুমাত্র একটা 1 থাকে। সো এই ইনফরমেশনটাকে আমরা স্টোর করতাম না, আমরা শুধুমাত্র এই ফ্র্যাকশন পার্টটাকে স্টোর করতাম। তাহলে নাম্বারটাকে যখন আবার রিভার্স ইঞ্জিনিয়ারিং করব, তাহলে এই যে ফ্র্যাকশন পার্টটা এটার সাথে আমার কি ইন্টিজার পার্টটাকে যোগ করা লাগবে। সো দ্যাট ইজ ওয়াই এই জায়গায় একটা 1 চলে আসে। এরপরে ফ্র্যাকশন পার্ট এন্ড বেইজের ইনফরমেশনটা খেয়াল করো, বেইজ কিন্তু আমরা স্টোর করি নাই, বাট আমরা জানি যে আমরা বাইনারি নাম্বার নিয়ে কাজ করতেছি, দ্যাট ইজ ওয়াই এখানে বেইজটা হচ্ছে 2 আসতেছে। এন্ড ফাইনালি ইউ হ্যাভ ইউর অ্যাকচুয়াল এক্সপোনেন্ট। সো এই ফর্মুলার প্রত্যেকটা ফিল্ড কিন্তু আমি এক্সপ্লোর করে করে বললাম যে কেন কি আছে না আছে। সো রিমেম্বার, মানে ফর্মুলা যে খালি মুখস্থ করবো মুখস্থ করিও না, বুঝে বুঝে পড়ো যে কেন এক আসছে, কেন সাইন বিট এটা ওইটা আসছে আর কি। এনিওয়ে, সো লেটস ট্রাই দ্য এক্সাম্পল আর কি। এখানে বলা হয়েছে কনভার্ট দ্য IEEE 754 সিঙ্গেল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট নাম্বার টু ডেসিমাল। এই নাম্বারটা অলরেডি IEEE তে কনভার্ট করে হেক্সে কনভার্ট করা আছে।
এইটা থেকে হচ্ছে ডেসিমাল নাম্বার ফিগার আউট করতে বলছে। প্রথম কাজ, এই হেক্সের করেসপন্ডিং বাইনারি নাম্বারটা বের করব। যেহেতু বলে দিছে সিঙ্গেল প্রিসিশন, তাইলে আমরা সাইজ জানি। প্রথম বিটটা হচ্ছে সাইন বিট, এর পরের 8টা বিট হচ্ছে আমার এক্সপোনেন্ট, বাকি বিট গুলা হচ্ছে ফ্র্যাকশন ফিল্ড। সো এই জায়গায় ওই কাজটাই করছি। তা এখন আসো, মানে এই লাইনটা না করলেও হবে যে সাইন বিট মানে ফর্মুলাই তোমার বলে দিবে যে এটা একটা পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার। বাট তারপরেও আর কি এই জায়গায় এই ওয়ানটা দেখে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস ইজ আ নেগেটিভ নাম্বার আর কি। সো এরপরে আসি, এটা হচ্ছে আমাদের বায়াসড এক্সপোনেন্ট, আমাদের প্রয়োজন হচ্ছে অ্যাকচুয়াল এক্সপোনেন্ট। তাইলে আগে বায়াসড ডেসিমালটা বের করি। সো এটা ডেসিমাল আসে 228। আমাদের সিঙ্গেল প্রিসিশনের বায়াস হচ্ছে 127, ফর্মুলা থেকে পাইছি আর কি। সো বায়াসড এক্সপোনেন্ট থেকে তুমি যদি বায়াসটা বাদ দাও ইউ গেট দ্য অ্যাকচুয়াল এক্সপোনেন্ট। অ্যাকচুয়াল এক্সপোনেন্ট হচ্ছে 107, সরি 101, মাই ব্যাড। ডান। এরপরে আসো হচ্ছে ফ্র্যাকশন ফিল্ডে। সো দিস ওয়াজ আওয়ার ফ্র্যাকশন ফিল্ড। সো ফ্র্যাকশন ফিল্ড, এটাকে জাস্ট আমি 0 এই নাম্বারটাকে বসায় দিছি, দ্যাটস ইট। এখন দুইটা কেস, কোয়েশ্চেনে যেহেতু আমাকে বলছে ডেসিমাল নাম্বারটা ফিগার আউট করতে, তাই হচ্ছে এখানে আমি এই ফ্র্যাকশনটাকে ডেসিমালে কনভার্ট করছি। বাট যদি কোয়েশ্চেনে না বলতো যে ফাইন্ড দ্য ডেসিমাল, না বলে জাস্ট বলতো ফাইন্ড দ্য নাম্বার, তখন তুমি বাইনারিতে রাখলেও ইট শুড হ্যাভ বিন ফাইন আর কি। সো জিনিসটা টোটালি কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে। ডেসিমাল বললে ইউ ডু দিস কনভার্সন, আদারওয়াইজ ইউ ডোন্ট। এরপরে সিম্পলি তুমি এখন ফর্মুলায় ভ্যালুগুলো বসায় দিবা। -1 আমাদের সাইন বিট ছিল হচ্ছে কত, এখানে সাইন বিট ছিল হচ্ছে 1, তাই এই ফর্মুলার 1টা এখানে আসছে -1 তারপরে ফর্মুলার 1 প্লাস ফ্র্যাকশন। তো এই ফ্র্যাকশনটা যেহেতু ডেসিমালে কনভার্ট করতেছি তাই এই ফ্র্যাকশনটা বসাচ্ছি। যদি ডেসিমাল না লাগতো বাইনারিতে বসাইতাম, তাইলে এটা এখানে বসাইতাম। এগেইন আপ টু দ্য কোয়েশ্চেন। তারপরে মাল্টিপ্লাইড উইথ বেস 2, আর আমার এক্সপোনেন্টটা হচ্ছে 101, অ্যাকচুয়াল এক্সপোনেন্ট এখান থেকে আসতেছে। ডান। তো আমার নাম্বারটা দাঁড়াচ্ছে -1.50 ব্লা 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 টাইমস 2 টু দি পাওয়ার 101। এখন এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটাকে ক্যালকুলেটরে উঠায়ে তুমি যদি এন্টার প্রেস করো, ও হচ্ছে এই বেসটাকে 2 থেকে 10 বেসে কনভার্ট করে দিবে। সো যখন ডেসিমালে বলবে তখন তুমি এই কাজটা করবা, বাইনারিতে বললে ক্যালকুলেটরে উঠানোর এই কাজটা করতে হবে না। মানে আমরা তো জানি যে ডেসিমালের বেস হচ্ছে 10। সো এই 2 বেসটাকে 10 বেসে কনভার্ট করার জন্য সিম্পলি ক্যালকুলেটরে উঠাই এন্টার প্রেস করবা, ও হচ্ছে আনসারটাকে 10 বেসে কনভার্ট করে দিবে, এন্ড দ্যাট উইল বি ইওর ফাইনাল আনসার, 10 টু দি পাওয়ার সামথিং। সো এই হচ্ছে বেসিক্যালি আমার IEEE কনভার্সনটা। কনভার্সনটা বোঝা গেল কিনা সবাই? Fine. আচ্ছা, এরপরের আম, এরপরের পার্টে আসে আর কি তোমার ফ্লোটিং পয়েন্ট নাম্বারের এডিশন আর সাবট্রাকশন। আর একটা আছে সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। এইগুলা একদম ইজি পিজি জিনিসপত্র, এইগুলা যেন এক্সামে কখনো ভুল না হয়। স্টেপ গুলা দেখো, নাম্বার বাইনারি কিনা, নাম্বার দুইটা নর্মালাইজ কিনা, এগুলা চেক করা লাগে। থার্ডে একটা পয়েন্ট আছে, এই জিনিসটা শুধুমাত্র যোগ আর বিয়োগের ক্ষেত্রে খাটে, যে লোয়ার এক্সপোনেন্টটাকে হায়ার এক্সপোনেন্টের সমান করতে হয়, তারপরে যোগ বিয়োগ রেজাল্টটাকে নর্মালাইজ। এক্সাম্পলটা দেখি, ইট উইল বি বেটার ফর আস। এটা একটা নাম্বার, এটা একটা নাম্বার, দুইটা নাম্বার দেওয়া আছে, এই দুইটা নাম্বারকে যোগ করতে বলা হয়েছে। সো প্রথম পয়েন্ট, এই দুইটা নাম্বারকে হচ্ছে আমার বাইনারিতে কনভার্ট করা লাগবে। বাইনারিতে কনভার্ট করার সময় বাইনারি পয়েন্টের পরে কত ডিজিট থাকবে এটা আমার কোয়েশ্চেনে ক্লিয়ারলি বলা থাকবে, ওই অনুযায়ী তুমি ডিজিট রাখবা। সো এই দুইটা নাম্বারকে আমার নর্মালাইজ করতে হবে। সো এটা আসবে এখানে, এটা যাবে হচ্ছে এখানে। সো এটা আসে 2 টু দি পাওয়ার 6, এটা আসে হচ্ছে 2 টু দি পাওয়ার -3। সো এখন খেয়াল করো, আমাকে বলছিল লোয়ার এক্সপোনেন্টটাকে হায়ার এক্সপোনেন্টের সমান করতে হবে। সো দিস ইজ আওয়ার লোয়ার এক্সপোনেন্ট এন্ড দিস ইজ আওয়ার হায়ার এক্সপোনেন্ট। মানে -3 কে আমার কনভার্ট করা লাগবে হচ্ছে +6 এ। -3 কে আমার কনভার্ট করা লাগবে হচ্ছে +6 এ। কেউ বলতে পারবা -3 কে আমরা কিভাবে +6 এ কনভার্ট করতে পারি? এনি আইডিয়া? -3 এর সাথে কি পারফর্ম করলে ইট উইল বি +6? +9। কারেক্ট, প্লাস, পয়েন্টটাকে 9 ঘর বামে নিতে হবে আর কি। কারেক্ট। তো ব্যাপারটা হচ্ছে এইরকম কিছু একটা, আমার দরকার +6। তো এটার সাথে যদি আমি +9 করি তাহলে হচ্ছে আমার আনসারটা আসবে +6।
এখন এক্সপোনেন্টে +9 অ্যাড করা মানে কি, আমার 9 ঘর বাম দিকে সরানো লাগবে। সো এই যে পয়েন্টটা আছে এটাকে আমার 9 ঘর বাম দিকে নেওয়া লাগবে। সো তুমি যদি খেয়াল করো 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9 ঘর বাম দিকে আমি সরাচ্ছি, এন্ড দ্যাটস ওয়েন আমার এক্সপোনেন্টটা আসতেছে 2 to the power 6। এখন তুমি যদি সিম্পলি খেয়াল করো এরকম যদি কিছু একটা থাকে, a multiplied with b প্লাস c multiplied with b, আমরা সিম্পলি কি করি, b কমন নেই, তাহলে এটা দাঁড়ায় হচ্ছে a প্লাস c। এই জায়গায়ও সেম কাজটা করা হচ্ছে, 2 to the power 6, 2 to the power 6 কমন নেওয়া হচ্ছে, তাহলে বাকি থাকে কি, এই পার্টটা প্লাস এই পার্টটা। এই দুইটাকে তুমি সিম্পলি বাইনারিতে অ্যাডিশন করবা, যেই রেজাল্টটা পাবা সেই রেজাল্টটা এই জায়গায় বসায় দিবা, এন্ড ফাইনালি ওইটাকে নর্মালাইজ করে দিবা, ইউ হ্যাভ ইউর ফাইনাল আনসার। তো এই জিনিসটা হচ্ছে সিম্পলি বাইনারি যোগ, মানে ইফ ইউ সি 1 3টা 0, 4টা 1, 4টা 1, 0 1 0 1, এরপর এটার ক্ষেত্রে আসি 0.8টা 0 1, তারপরে আসতেছে হচ্ছে 0 1 0 0, 0 1 0 0, তারপর হচ্ছে 1 0 0 1 0 0। তুমি সিম্পলি বাইনারি যোগ করবা, করে যে আনসারটা পাবা ওই আনসারটাকে এই পার্টে বসায় দিবা, যদি নর্মালাইজ করা না থাকে তাহলে ফাইনাল আনসারটাকে নর্মালাইজ করে দিবা, শেষ। বিয়োগের ক্ষেত্রে এই পর্যন্ত তোমার কাজ একদম সেম। যদি তোমাকে বিয়োগ করতে বলতো, লেটস সে এটা পারফর্ম করতে বলছে, বিয়োগ করতে বলছে, সো এই পর্যন্ত অপারেশনটা সিমিলার। এখানে এসে তুমি বাইনারি সাবট্রাকশন করবা, নট লাইক টুস কমপ্লিমেন্টে কনভার্ট করে তারপরে সাবট্রাকশন। তুমি এই জায়গায় সিম্পলি বাইনারি সাবট্রাকশন করবা, যেমন এই যে 1 - 0, আনসার আসো 1, 0 - 0 0 0 1 0 1 0 1 1 1 1 0 0 0 1 1। সো এই আনসারটা হচ্ছে তোমার সাবট্রাকশনের আনসার। সিম্পল বাইনারি সাবট্রাকশন করছে এই জায়গায়। সো তুমি যদি স্টেপের ক্ষেত্রে দেখো, জাস্ট শুধুমাত্র এই জায়গায় চেঞ্জ হয়, যোগ করতে বললে যোগ, বিয়োগ করতে বললে বিয়োগ, এন্ড বিয়োগটা হচ্ছে বাইনারি সাবট্রাকশন, মাথায় রাখিও। আচ্ছা, এরপরে আরেকটা কেসে আসি, সেটা হচ্ছে ফ্লোটিং পয়েন্টের মাল্টিপ্লিকেশন। এইটা আরো ইজি অ্যাকচুয়ালি। একটা নাম্বার দেওয়া আছে এটা, আর একটা নাম্বার দেওয়া আছে এটা, এগেইন নাম্বার দুইটা বাইনারিতে থাকা লাগে। এই ক্ষেত্রে নর্মালাইজ করলেও হবে, না করলেও হবে। কেন হবে সেই পার্টটাতে আসবো একটু পরে। সো ইফ ইউ সি নাম্বার দুইটা অলরেডি বাইনারিতে আছে, সো আমি যখন এদের মাল্টিপ্লাই করতে যাব, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা জানি যে দুইটা নাম্বারকে যখন মাল্টিপ্লাই করি ওদের বেস যদি সেম থাকে তাহলে আমরা এক্সপোনেন্ট দুইটাকে সিম্পলি যোগ করে দিই। সো এখানে বেস হচ্ছে 2 to the power 5, এখানেও 2 to the power -5। So what we do is 2 to the power 5 plus -5, we have our exponent 2 to the power 0। এরপরে এই দুইটা পার্টকে সিম্পলি মাল্টিপ্লাই করব। সো এই বাইনারি পয়েন্টের মাল্টিপ্লিকেশন করার একটা ক্যালকুলেটরের হ্যাকস আছে, ওটা জাস্ট একটু বলে দেই। সো তুমি ক্যালকুলেটরে এইরকম কিছু একটা উঠাবা, কোনো বাইনারি পয়েন্ট দিবা না, 1 1 1, এই দুইটা নাম্বারকে মাল্টিপ্লাই করতেছি। সো তুমি উঠাইলা, ক্যালকুলেটরে এন্টার চাপ দিলা, ও তোমাকে একটা রেজাল্ট দিল। এখন কাউন্ট করো, এখানে একটা দুইটা মানে ফ্লোটিং পয়েন্টের রাইট সাইডে দুইটা নাম্বার আছে, আর এখানে হচ্ছে একটা দুইটা তিনটা নাম্বার আছে। টোটাল কয়টা নাম্বার আছে, 5টা। তো তুমি যে কাজ করবা, ফ্লোটিং পয়েন্টের লেফট থেকে 5 ঘর বাম দিকে আসবা, তারপরে বাইনারি পয়েন্টটা বসাই দিবা, দ্যাট উইল বি ইয়োর আনসার। সো ওই আনসারটাকে এখানে বসাইলাম। এখন দেখলাম যে নাম্বারটা নর্মালাইজ না, এটাকে নর্মালাইজ করে দিলাম, দিস ইজ আওয়ার আনসার ফর দ্য মাল্টিপ্লিকেশন অপারেশন। দ্যাটস ইট। এখন এই কোয়েশ্চেন গুলাকে ধরো এইরকম একটা অ্যাপ্রোচে দিল, 0x 8 3 5 প্লাস 0x 2 3 4, এই দুইটা নাম্বারই এরকম কিছু একটাতে আছে, IEEE 754 12-bit। এই দুইটা নাম্বারকে যোগ করতে বলা হয়েছে, এন্ড এই দুইটা নাম্বার IEEE 754 12-bit রিপ্রেজেন্টেশনে আছে। ধরো এই 12 বিটটাকে আমি ডিফাইন করে দিলাম, সাইন বিট হচ্ছে 1 বিট, এটা তো জানি। ফ্র্যাকশন হচ্ছে তোমার 4 বিট, তাহলে 4 আর 5 6 7, কত থাকে, এক্সপোনেন্ট ফিল্ডের সাইজ হচ্ছে তোমার কত, 7 না,
7 8 9 7 8 9 10 11 12 ঠিকই তো আছে I guess, হ্যাঁ। সো এই হচ্ছে তোমার 12 বিটের ডেসক্রিপশন। এখন তোমাকে বলছে এই দুইটা নাম্বারের মাঝে যোগ অপারেশন পারফর্ম করার জন্য। সো একটু আগে আমরা কি দেখলাম, যোগটা আমরা পারফর্ম করি কাদের উপরে, একটা বাইনারি নর্মালাইজড নাম্বারের উপরে। তাইলে এই IEEE ফরম্যাট থেকে আমার বাইনারি নাম্বার গুলাকে ফিগার আউট করা লাগবে আগে। এই নাম্বার গুলো কিন্তু অলরেডি IEEE তে ছিল। অনেকে যেই ভুলটা করে, এটার বাইনারি নাম্বার বের করি, 1 তিনটা 0 0 0 1 1 0 1 0 1। এটার ক্ষেত্রে যদি আমি আসি 0 0 1 0 0 0 1 1, তোমার হচ্ছে 0 1 0 0। সো তারা মনে করে এই দুইটা নাম্বারের মাঝখানে আমি যোগ পারফর্ম করতে চাচ্ছি, বাট দ্যাট ইজ রং। এই দুইটা নাম্বার IEEE ফরম্যাটে আছে। তোমার এখান থেকে ফিগার আউট করা লাগবে ওদের অ্যাকচুয়াল বাইনারি নাম্বারটা। সো আমি যদি বাইনারি নাম্বারটা ফিগার আউট করতে চাই, সো ওই যে ফর্মুলা -1 টু দি পাওয়ার সাইন বিট, তারপরে হচ্ছে কি প্লাস, সরি প্লাস না, মাল্টিপ্লাই 1 প্লাস ফ্র্যাকশন টাইমস 2 টু দি পাওয়ার এক্সপোনেন্ট, এই ফর্মুলা বসানো লাগবে। একটা নাম্বার আমি ফিগার আউট করি, সো এখানে প্রথম বিটটা হচ্ছে আমার সাইন বিট, এক্সপোনেন্ট হচ্ছে 7 বিট, তাইলে 3 7, এই 7 বিট। আর ফ্র্যাকশন হচ্ছে তোমার, এটা হচ্ছে এক্সপোনেন্ট ফিল্ড, দিস ইজ দ্য ফ্র্যাকশন ফিল্ড, এন্ড দিস ইজ দ্য সাইন বিট। তো এখন আসো, এক্সপোনেন্টের ভ্যালু আমার কত এখানে দাঁড়াচ্ছে 3। 3 তো হচ্ছে কি আমার, দিস ইজ দ্য বায়াসড এক্সপোনেন্ট। আমার দরকার হচ্ছে অ্যাকচুয়াল এক্সপোনেন্ট। এটা ফিগার আউট করব হচ্ছে তোমার বায়াসড এক্সপোনেন্ট মাইনাস বায়াস। বায়াস আমার কত আসবে 2 টু দি পাওয়ার n-1, আমাদের n হচ্ছে 7, তাহলে 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1। সো 3 মাইনাস 2 টু দি পাওয়ার 6 কত 64 না, তাহলে 63। এটা দাঁড়াচ্ছে হচ্ছে -60। সো দিস ইজ আওয়ার অ্যাকচুয়াল এক্সপোনেন্ট। সো এখন যদি আমি নাম্বারটাকে ফর্ম করতে চাই, আমার নাম্বারটা দাঁড়াবে -1। আমাদের সাইন বিট হচ্ছে 1, মাল্টিপ্লাইড উইথ 1 প্লাস ফ্র্যাকশন হচ্ছে 0.0101 টাইমস 2 টু দি পাওয়ার -60। এখানে খেয়াল করো, আমি কিন্তু ফ্র্যাকশনটাকে ডেসিমালে কনভার্ট করি নাই, কারণ আমার যোগ করার সময় নাম্বারটা বাইনারিতে লাগবে। সো দ্য নাম্বার ইজ 1.0101 টাইমস 2 টু দি পাওয়ার -60। এটা যেইটা পেলাম, এটা হচ্ছে এই নাম্বারটার অ্যাকচুয়াল বাইনারি নাম্বার। সেম ভাবে এটারও তোমার অ্যাকচুয়াল নাম্বার বের করা লাগবে, তারপরে হচ্ছে ওই দুইটা নাম্বারের মধ্যে তুমি যোগ অপারেশনটা পারফর্ম করবা। আর যদি বিয়োগ বলতাম তাহলে বিয়োগ, মাল্টিপ্লিকেশন বললে মাল্টিপ্লিকেশন। সো এই কেসটা যেন সবার একটু বেশ ক্লিয়ার থাকে, মানে মিড টার্ম এক্সামে মাঝে মধ্যে আমরা এরকম দেই আর কি, যে একটা নাম্বার অলরেডি IEEE তে আছে, এরকম দুইটা নাম্বার বা তিনটা নাম্বারকে আমরা যোগ বা বিয়োগ করতে বলছি, তাহলে ওই জিনিসটা কিভাবে পারফর্ম করব, আগে ওই IEEE থেকে অ্যাকচুয়াল নাম্বারটাকে এক্সট্রাক্ট করব, তারপরে যোগ বিয়োগ যা পারফর্ম করা করবো আর কি, as simple as that. অলরাইট, লাস্ট একটা কন্টেন্ট বাকি আছে, ওইটাতে আসি, ওভারফ্লো বা আন্ডারফ্লো। আচ্ছা, একটা ইন্টিজার নাম্বারের ক্ষেত্রে আমরা ওভারফ্লো বা আন্ডারফ্লো কিভাবে ডিটেক্ট করি? সো আমরা দেখি যে যেই দুইটা নাম্বারকে আমরা যোগ করতেছি, ওদের সাইন গুলা দেখি এন্ড রেজাল্টের সাইন গুলা দেখি, এদের উপর বেস করে আমরা ডিসিশন নেই যে ইন্টিজার নাম্বারের ক্ষেত্রে আমার ওভারফ্লো হচ্ছে কি হচ্ছে না। কিন্তু ফ্লোটিং পয়েন্ট নাম্বারের ক্ষেত্রে ওভারফ্লো বা আন্ডারফ্লো কিসের উপর ডিপেন্ড করে? আচ্ছা, প্রথমে বলি ফ্লোটিং পয়েন্ট নাম্বারের ক্ষেত্রে ওভারফ্লো বা আন্ডারফ্লো জিনিসটা কি। সো নাম্বারটা এতটাই বড় যে তুমি নাম্বারটাকে স্টোর করতে পারতেছো না, নাম্বারটা এতটাই ছোট যে তুমি নাম্বারটাকে গিভেন ফরম্যাটে স্টোর করতে পারতেছো না। এখন কেউ বলতে পারবা তাহলে আমি কোন ফিল্ডের উপর বেস করে আমার ওভারফ্লো বা আন্ডারফ্লো ডিটেকশন করব? IEEE ফরম্যাটে আমাদের তিনটা ফিল্ড ছিল, সাইন বিট, এক্সপোনেন্ট আর হচ্ছে ফ্র্যাকশন। ওভারফ্লো আন্ডারফ্লো কনসেপ্টটা বললাম, নাম্বারটা অনেক বড় স্টোর করতে পারতেছি না, নাম্বারটা অনেক ছোট স্টোর করতে পারতেছি না, তাইলে এটা কার সাথে রিলেটেড? এক্সপোনেন্টস। কারেক্ট, কারেক্ট। সো এই জায়গায় মানে IEEE নাম্বারের ক্ষেত্রে আমরা সবসময় ওভারফ্লো বা আন্ডারফ্লো এই জিনিসটা ডিটেক্ট করব ইউজিং আমাদের এক্সপোনেন্ট ফিল্ড। সো সিম্পল, আমরা একটা রেঞ্জের ফর্মুলা ইউজ করব। সো তুমি হচ্ছে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটার বায়াসড এক্সপোনেন্ট ফিগার আউট করবা,
তারপরে ওই সিস্টেমের জন্য বায়াসড এক্সপোনেন্টের রেঞ্জের ফর্মুলাটা লিখবা। তো লেটস সে আমরা যদি একটা একটা কাস্টমাইজড ফরম্যাটের কথা বলতেছি, যেখানে আমার এক্সপোনেন্ট ফিল্ডের সাইজ হচ্ছে তোমার 6 বিট, তাহলে বায়াসড এক্সপোনেন্টের রেঞ্জ হতো তোমার 0 থেকে শুরু করে 2⁻6 -1। সো 2⁻6 মানে হচ্ছে 64, তাহলে ইট ইজ 63। এটা হচ্ছে আমার বায়াসড এক্সপোনেন্টের রেঞ্জ। বাট আমি বলছিলাম যে কোনো সিস্টেমে লোয়ার আর আপার রেঞ্জটা হচ্ছে তোমার রিজার্ভ থাকে, তাহলে আমাদের ইউজেবল রেঞ্জ হচ্ছে 1 থেকে 63। এখন ধরো আমি যে নাম্বারটাকে এই সিস্টেমে স্টোর করতে চাচ্ছি, ওখানে আমার বায়াসড এক্সপোনেন্ট আসছে তোমার 128। এই নাম্বারটা কি আমার আপার রেঞ্জের চাইতে বড় না? রাইট, 128 ইজ গ্রেটার দেন মাই আপার রেঞ্জ। তার মানে কি ওভারফ্লো হচ্ছে। এরপরে ধরো আমার আরেকটা কেসে বায়াসড এক্সপোনেন্ট আসছে হচ্ছে -12। সো -12 কি আমার লোয়ার রেঞ্জের চাইতে ছোট না? তার মানে নাম্বারটা এতটাই ছোট যে আমি স্টোর করতে পারতেছি না। সো দিস ইজ হোয়াট উই কল আন্ডারফ্লো। সো ওভারফ্লো আন্ডারফ্লো ডিটেক্ট করার জন্য আমরা কি করলাম? সিম্পলি সিস্টেমের জন্য প্রথমে বায়াসড এক্সপোনেন্টের রেঞ্জটা বের করলাম, সেই রেঞ্জ থেকে ইউজেবল রেঞ্জে আসলাম। বাই দা ওয়ে আরেকটা জিনিস, সরি, ইউজেবল রেঞ্জ দিস শুড বি 62, মাই ব্যাড, আরেকটা তো বাদ যাবে। আচ্ছা, যেটা বলতেছিলাম আর কি, সো লেটস সে এখানে আমার বায়াসড এক্সপোনেন্টের ভ্যালু আসছে হচ্ছে 63। এখানে কি আমার ওভারফ্লো হয়েছে না হয়নি, কেউ বলো তো? এনিওয়ান? আমিও চুপচাপ বসে থাকবো যতক্ষণ না আনসার দিবা। সিরিয়াসলি? কেউ বুঝি নাই এখানে কি হচ্ছে? আর আর ইউ গাইজ জাস্ট স্লিপিং? আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। এখানে ওভারফ্লোটা কেমনে ডিটারমাইন করলাম? যে জি স্যার বললা আর কি। প্রথমে একটা রেঞ্জ বের করছি, রেঞ্জটা ছিল হচ্ছে আমাদের এই কেসে দিস ওয়ান, 0 থেকে 2⁻6 -1। সো আমি রেঞ্জটা বের করলাম 0 থেকে 63, বললাম দিস ইজ দ্য ইউজেবল রেঞ্জ 1 থেকে 62 পর্যন্ত। এই সিস্টেমের জন্য আমার একটা বায়াসড এক্সপোনেন্ট আসছে 63। এটা কি ওভারফ্লো না আন্ডারফ্লো, বা কোনো কিছুই না? কি মনে হয়? ওভারফ্লো। ডেফিনেটলি ওভারফ্লো, কারণ আমার আপার রেঞ্জ হচ্ছে 62 এন্ড এটা হচ্ছে 63, ডেফিনেটলি 62-র চাইতে বড়, তার মানে ওভারফ্লো। সো তুমি যদি এই জায়গায় খেয়াল করো আমার ফর্মুলাটা, তোমার প্রথমে যে কাজটা করা লাগতেছে সেটা হচ্ছে যে এখানে তুমি ফিগার আউট করবা তোমার বায়াসড এক্সপোনেন্ট, তারপরে বের করবা হচ্ছে তোমার বায়াসড এক্সপোনেন্টের রেঞ্জ। সো এই জায়গায় রেঞ্জ বলতে বোঝানো হচ্ছে ইউজেবল রেঞ্জ যেটা। তো প্রথম যে রেঞ্জটা বের করলাম সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল রেঞ্জ, বাট এরপরে যেটা বের করলাম তোমার হচ্ছে এক বাদ দিয়ে, দ্যাট ইজ আওয়ার ইউজেবল রেঞ্জ। সো ফাইন্ড দ্য ইউজেবল রেঞ্জ। চার্জ শেষ আই গেস। সো দিস ইজ দ্য ইউজেবল রেঞ্জ আর কি। ইয়া, সো দিস ইজ দ্য ইউজেবল রেঞ্জ। সো তুমি ইউজেবল রেঞ্জ বের করবা, তারপরে যেটা দেখবা তোমার যে বায়াসড এক্সপোনেন্টটা সেটা যদি 1-এর চাইতে ছোট হয় তার মানে ডেফিনেটলি আন্ডারফ্লো। আর যদি তোমার ইউজেবল রেঞ্জের যে আপার রেঞ্জটা আছে তার চাইতে বড় হয় তাইলে ওভারফ্লো। আর যদি এই রেঞ্জের মাঝখানে থাকে তার মানে ওভারফ্লো আন্ডারফ্লো কিছুই হয় নাই। মানে এই জায়গায় একটা এক্সাম্পল দেওয়া আছে, তুমি যদি এই পার্টটা একটু খেয়াল করো নিচে। আম, ওই জানি 3, 6 যোগ করছে। এই যে প্রথম যে নাম্বারটা ছিল, এই নাম্বারটা এখানে বলা হয়েছে যোগ অপারেশনটা পারফর্ম করার পরে আমার কি এখানে ওভারফ্লো বা আন্ডারফ্লো হচ্ছে কিনা সেই জিনিসটা ডিটারমাইন করতে বলা হয়েছে। তো প্রথম কাজ আমি যেটা করলাম, এটা তো আমার অ্যাকচুয়াল এক্সপোনেন্ট, এটা থেকে আমার বায়াসড এক্সপোনেন্ট বের করতে হবে। তাহলে আমি প্রথমে বায়াসটা ক্যালকুলেট করলাম। আমার সিস্টেমে
এক্সপোনেন্ট ফিল্ডের সাইজ হচ্ছে 3 বিট, তাহলে 6-এর সাথে 3 যোগ করলে উই গেট দ্য বায়াসড এক্সপোনেন্ট। এরপরে আসলাম সেটা হচ্ছে বায়াসড এক্সপোনেন্টের রেঞ্জ বের করলাম। তো আমার রেঞ্জ হচ্ছে যেটা আসবে 3 বিটের জন্য 0 থেকে 3 - 1 2 to the power 3, তারপরে -1, সো এটা 0 থেকে 7 পর্যন্ত। সো দ্য ইউজেবল রেঞ্জ ইজ 1 থেকে 6। এখন তুমি খেয়াল করে দেখো, তোমার যে বায়াসড এক্সপোনেন্টটা সেটা আসছিল 9। 9 হচ্ছে তোমার আপার রেঞ্জের চাইতে বড়, তার মানে এখানে ওভারফ্লো হয়েছে। দ্যাটস ইট, এতটুকু। সো লেটস সে এই কেসে আমার বায়াসড এক্সপোনেন্টের ভ্যালু যদি -4 আসতো, তাহলে আমার ওভারফ্লো হয়েছে না আন্ডারফ্লো হয়েছে? এনিওয়ান? Underflow. কারেক্ট, আন্ডারফ্লো। আর লেটস সে এই ভ্যালুটা যদি হচ্ছে এখানে আমার আসতো ধরো 3, তাইলে ওভারফ্লো আন্ডারফ্লো কিছু হয়েছে না হয় নাই? No, sir. হয় নাই, কারেক্ট। অলরাইট, সো এই আর কি মোটামুটি আমার চ্যাপ্টার 3 এর কন্টেন্ট ছিল। So, আমি যদি একটু সামারাইজ করি যে জিনিসগুলো আমরা পড়লাম। প্রথমে দেখলাম যে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে হচ্ছে কিভাবে স্টোর করে অ্যাকচুয়ালি। দেখলাম যে ডাইরেক্টলি স্টোর করে না, ওই নাম্বারের কিছু কিছু ইনফরমেশন স্টোর করে আর কি। ওই ইনফরমেশন গুলো স্টোর করার জন্য আমাদের একটা স্ট্রাকচার্ড ফরম্যাট আছে, যেটাকে আমরা IEEE 754 ফরম্যাট বলে থাকি। এর অফিসিয়াল 2টা ভার্সন আছে, 32 বিট 64 বিট, বাট আমরা চাইলে এটার একটা কাস্টমাইজড ভার্সনও আমাদের জন্য ক্রিয়েট করে নিতে পারি। আচ্ছা, তারপরে দেখলাম যে একটা নাম্বার দেওয়া থাকলে সেটাকে কিভাবে IEEE 754 ফরম্যাটে কনভার্ট করে, এন্ড ভাইস ভার্সা। তারপরে দেখলাম যে ফ্র্যাকশনাল নাম্বার গুলোর যোগ বিয়োগ এন্ড মাল্টিপ্লিকেশন কিভাবে করে, এন্ড ফাইনালি দেখলাম হচ্ছে ওভারফ্লো ডিটেক্ট করা। ঠিক আছে? আচ্ছা, সো দিস র‍্যাপস আপ আওয়ার মিড টার্ম পর্যন্ত চ্যাপ্টার 3 এর কন্টেন্ট, মানে মিড টার্ম পর্যন্ত আমাদের সিলেবাস শেষ আর কি। আচ্ছা, শেষ Sir. করার 1 মিনিট দাঁড়াও। আমি হচ্ছে 2টা ইনস্ট্রাকশনের ব্যাপারে একটু বলতে ভুলে গেছিলাম। চ্যাপ্টার 2 থেকে স্লাইড গো থ্রু করার সময় দেখতেছিলাম, একটা হচ্ছে BLTU আর একটা হচ্ছে BGEU। আমার যে ইনস্ট্রাকশন গুলো আছে BLT আর BGE, এরা হচ্ছে তোমার বাই ডিফল্ট সাইন্ড কম্প্যারিজন করে। বাট তোমার যদি আনসাইন্ড কম্প্যারিজনের কখনো প্রয়োজন পড়ে, তাহলে তুমি BLTU আর একটা হচ্ছে BGEU, এই 2টা ইউজ করতে পারো। এখন বলো, কে জানে কি কোয়েশ্চেন করতেছিলা? স্যার মাল্টিপ্লিকেশনের স্লাইডটাতে একটু যাওয়া যাবে? গেলাম, বলো। স্যার এখানে আপনি বলেছিলেন যে নর্মালাইজ না করলেও চলবে, বাট কেন? ওকে, সো লেটস সে you have a multiplied with 2 to the power 6 plus b multiplied with 2 to the power 7। বেস যখন আমার সমান থাকতেছে, আমরা সিম্পলি কি করি? পাওয়ার দুইটাকে যোগ করে দেই না মিস? জি স্যার। সো এখানেও তো আমরা ওই কাজটাই করতেছি। সো if these two numbers are normalized or not normalized, that doesn't matter. So আমার যখন এই বেসটা সেম, আমরা সিম্পলি যোগ করে দিচ্ছি। এই জায়গায় যদি খেয়াল করো, যোগ করার সময় আমার যেটা করা লাগতো, 2 to the power হয়ে গেল, এই যে 2 to the power 13, এই পার্টটাকে কমন নেওয়া লাগছে, তাই আর কি নর্মালাইজ করে দুইটার বেস আমি সেম করছি। বাট এখানে আমার ওইরকম কোনো কেস নাই, সিম্পলি বেস সেম, তো আমি পাওয়ার দুইটাকে যোগ করে দিই। সো নর্মালাইজ আছে নাকি নাই ওইটা নিয়ে কেয়ার করি না। বুঝা গেছে? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে স্ক্রিন শেয়ার স্টপ করি, অ্যাটেন্ডেন্স নেই। আর বেশ কিছু অ্যানাউন্সমেন্ট আছে, ওইগুলো অ্যাটেন্ডেন্স নিতে নিতে বলি। সো কেউ ঘুমায় থাকলে ইটস গুড টাইম টু ওয়েক আপ। হোসাইন এমডি আরিফ, Yes, sir. আবরার রহমান, Present, sir. তৌসিফ আবরার নাফিস, Yes, sir. এমডি আবু হানিফ, সামির রহমান, প্রীতম চক্রবর্তী, মোহাম্মদ ইয়াসির, Present, sir. আবির দে, Present, sir. দেবপ্রিয় ঘুমাই গেছে, তাসমিয়া সরকার তিথি, সায়েদ সাদাব বিন নূর, প্রেজেন্ট স্যার। স্যার তাসমিয়া সরকার তিথি প্রেজেন্ট। সাদাব নাই, ঘুম।
নাদিয়া আছে, সুদীপ্তা, প্রেজেন্ট স্যার। মহসিনা জাবিন, প্রেজেন্ট স্যার। নাজমুস সাকিব, Present, sir. সাদমান রহমান তাসওয়ার, Present, sir. সাকিব ফেরদৌস খান, এমডি রাশিদ শাহরিয়ার স্বচ্ছ, নাই। অঙ্কুর, প্রেজেন্ট স্যার। জয় আছে, ফারজানা সাদিয়া প্রমি, এমডি জুবায়ের হাসান, শাহরিয়ার রহমান, ঘুম, সাদাতুল হোসাইন, Yes, sir. আয়েশা মহসিনা, স্যার প্রেজেন্ট। রেয়া, প্রেজেন্ট স্যার। শাজনীন আফরিন এশা, প্রেজেন্ট স্যার। স্যার আমি শাহরিয়ার রহমান মিস হয়ে গেছে। বুঝতে পারছি, করতে লেট হয়েছে, একটু ওয়েট করো, লাস্টে আসতেছে। খন্দকার নাহিয়ান করিম, Present, sir. তারান্নুম আল আকিদা, প্রেজেন্ট স্যার। এমডি আশফাক হাবিব রাফি, প্রেজেন্ট স্যার। ইনকিয়াত বিন এরশাদ রাফি, প্রেজেন্ট স্যার। শাহরিয়ার আকরাম, এমডি জোবাইর আলভি, প্রেজেন্ট স্যার। সানজিদা হাসান এশা, প্রেজেন্ট স্যার। ইনজামুল হক ফাহিম, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ আহনাফ হাসান, Present, sir. সৈকত ঘোষ, প্রেজেন্ট স্যার। মুজাহিদুল আছে। অলরাইট, শাহরিয়ার বাদ পড়ছিল, শাহরিয়ার ডিসি। আর কে বাকি আছি? স্যার সেকশন 4। আসলে দিছি সেকশন 4 এর আর কেউ আছি? Yes. All right. Anybody present but attendance দেই নাই? স্যার সেকশন 5 এর হচ্ছে ফারজানা সাদিয়া প্রমি। দিয়েছি। আর কেউ? অলরাইট, আচ্ছা, এখন অ্যানাউন্সমেন্ট গুলোতে আচ্ছা Sir, হ্যাঁ, attendance. হ্যাঁ, ঘুম ভাঙছে বুঝছি। আচ্ছা, দিছি। অলরাইট, Thank you. আই গেস অ্যাটেন্ডেন্সের জিনিসপত্র সব শেষ। এখন একটু অ্যানাউন্সমেন্ট গুলোতে আসি। মিড টার্মের সিলেবাস আমাদের শেষ। আমি আজকে আমাদের চ্যানেলে মিড টার্মের সিলেবাস অ্যানাউন্স করে দিব, এন্ড ওই সেম জিনিসই 2-1 দিন পরে সেন্ট্রাল অ্যানাউন্স করে দিব। সো চ্যাপ্টার 3 এর যেই জিনিসগুলো কভার করলাম, মানে ইউ ক্যান সি দিস ইজ কোয়াইট ইজি ফ্রম চ্যাপ্টার 2। মেক শিওর করিও চ্যাপ্টার 3 থেকে যেই কোয়েশ্চেন আসে সেটাতে যেন কোনো মার্কস হারানো না যায়। পিওর ম্যাথ, ক্যালকুলেশন, কোনো কোডিং ফোডিং কিছুই নাই। থিওরি যেগুলো বললাম এর বাইরে আসলে আর কোনো থিওরি নাই। মানে একটা ফর্মুলা কিভাবে ডিরাইভ করা হয়েছে, কেন কোন কম্পোনেন্ট আছে, এইগুলার বেসিক তুমি যদি জানো, ইউ উইল বি এবল টু আনসার অল দ্য থিওরিজ ফ্রম চ্যাপ্টার 3। নেক্সট যে ক্লাসটা আমাদের 14 তারিখে, যেহেতু সিলেবাস শেষ, ওই দিন কোনো ক্লাস হবে না, ওই অনলাইন ক্লাসটা ক্যান্সেল। 28 তারিখের যে ক্লাসটা, ওই ক্লাসটা ইন পার্সন ক্লাস আর কি, আনলেস না ডিপার্টমেন্ট বা ইউনিভার্সিটি থেকে অন্য কোনো ডিরেক্টিভ দেয়। 28 তারিখের যে ক্লাসটা থাকবে, মানে ভেকেশনের পরের ক্লাসটা, ওই ক্লাসে আমি হচ্ছে তোমাদের যদি কোনো কোয়েরি থাকে ওগুলো সলভ করব, এন্ড মিড টার্মের কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে কথাবার্তা বলবো। ওই ক্লাসের অ্যাটেন্ডেন্সটা আমি অপশনাল রাখবো, যেহেতু একদমই কি বলে তোমার মিড টার্ম এক্সামের আগের ক্লাস। কেউ আসলে অ্যাটেন্ডেন্স পাবা, না আসলে ওই অ্যাটেন্ডেন্স নিয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই, বিকজ দ্যাট উইল নট বি কাউন্টেড ইন দ্য টোটাল অ্যাটেন্ডেন্স। সো কেউ কাইন্ডলি ওই অ্যাটেন্ডেন্স নিয়ে আমার ইমেল করিও না যে স্যার ওই দিনের অ্যাটেন্ডেন্স তো আমি আসি নাই, হ্যান ত্যান। কেউ আসলে তার যদি আগের কোনো অ্যাটেন্ডেন্সের ঝামেলা থাকে তারে হেল্প করবে, না আসলে তো সমস্যা নাই। বাট ওই দিন আমি মিড টার্মের যে তোমার সিলেবাসটা আছে, মিড টার্মের যে কন্টেন্ট আছে, কোয়েশ্চেন প্যাটার্ন, এইগুলো নিয়ে ডিসকাশন করবো। দ্যাটস ইট। নতুন কোনো কন্টেন্ট পড়াবো না। আই এম ডান উইথ টিচিং অল দ্য কন্টেন্টস অফ মিড টার্ম। বুঝে গেছে? সো ছুটি তাইলে সবার। অ্যাসাইনমেন্টটা প্লিজ টাইমলি সাবমিট করে দিও, ঠিক আছে? অ্যাসাইনমেন্টটা যেন ডিলে না হয়। স্যার স্যার অ্যাসাইনমেন্ট কি 15 তারিখ রাত 3টায় নাকি 14? 15 তারিখ রাত 3টা পর্যন্ত দিয়ে রাখছেন। আচ্ছা স্যার ওই যে স্যার অ্যাটেন্ডেন্স একটু মিস করছিলাম স্যার।
দিছি স্যার অ্যাটেন্ডেন্স। Okay, thank you, sir. ওয়েলকাম স্যার। আর কেউ বাকি আছে অ্যাটেন্ডেন্স দেওয়া টেওয়া? অলরাইট, তাহলে হ্যাভ আ সেফ জার্নি সবাই যারা বাসায় টাসায় যাওয়া, এন্ড অগ্রিম ঈদ মুবারক আর কি। ভালো থাকিও সবাই। স্যার ক্লাস রেকর্ডিংটা স্যার দিয়ে দিন কাইন্ডলি। ক্লাস রেকর্ডিং দেই না কবে? স্যার তুমি আমারে বলো তো, আগের যে ক্লাসগুলো হয়েছে এমন কিছু আছে যে কোনোটার ক্লাস রেকর্ডিং দেই নাই? না স্যার। তাইলে আচ্ছা ঠিক আছে, বাই। থ্যাংক ইউ Okay, স্যার।